there is a diseases of retina. So what is retina? Retina ki? Retina is a innermost part of eyeball. ঠিক আছে? The outer is constituted of sclera and cornea, middle is we have already discussed uveal tissue, and inner is by neural or retina. So retina is a transparent structure and their innermost tissue of the eyeball, and it extends from optic disc to ora serrata, but the thickness is not even. In optic disc, it's become more thickened, 0.5 millimeter, and in ora serrata it's very thin, just like 0.1 millimeter or something. There are 10 layers of retina. You have already known that, but I have discussed now. That is the topography of retina. Retina mainly constituted of three parts. One is optic disc, one is macula, and one is peripheral retina. Yeah, optic disc is also called physiological blind spot of Marriott. Okay, if this is eyeball, this is optic disc, okay, and there is a macula. The diameter of optic disc is 1.5 millimeter and macula is 5.5 millimeter. And what is the distance from disc to macula? That is 2 disc diameter distance. 2 disc diameter means 2 into 1.5, 3 millimeter. So macula is situated 3 millimeter temporal to optic disc and slightly inferior 0.8 millimeter. Okay, so can you tell which eye is this, right or left eye? If the disc is here and macula is here, right. How? হ্যাঁ, কেননা ডিস্কে টেম্পোরারি থাকবে হচ্ছে ম্যাকুলা। এই কনসেপ্টটা কিন্তু খুব দরকার। এরপরে যখন আমরা ডিজিজ অফ রেটিনাতে যাব তখন কিন্তু অনেক সময় রাইট আই লেফট আই লেখা থাকবে না, এমনকি এমসিকিউ যদি তোদের আসে তখন ওখানে একটা কালার পিকচার দেওয়া থাকবে, দিয়ে ডায়াগনোসিস করতে হবে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ আই, ইজ ইট রাইট আই or left eye. If disc is in, it's very easy. If disc is in right eye, right side, then it is right eye. It's very easy. Disc ডান দিকে আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট আই। ডিস্ক যদি এই দিকে থাকতো, ইট ইজ লেফট আই। ঠিক আছে, ম্যাকুলা দেখারই দরকার নেই। How to examine the disc and macula? By direct ophthalmoscope or indirect ophthalmoscope. Now we discuss about the direct ophthalmoscope. How to identify this is disc, it is macula in direct ophthalmoscope? There is disc, it is pale in color. Okay, macular color is not pale because there is a blood supply, and disc এর একটা distinct border থাকে। এখানে সেরকম কোনো ডিস্টিংক্ট বর্ডার নেই, আমি ছবিটা এঁকেছি এরকম, কিন্তু there is indistinct border। ঠিক আছে, এই 5.5 মিলিমিটার ডায়ামিটার কোনো ডিস্টিংক্ট বর্ডার নেই। আর এই ম্যাকুলার, এক মিনিট, that is the disc. It is which side of eye, right eye or left eye? Left eye, because disc is present in the left side and macula temporal to it, and this is whole part is macula. Can you think if the is a 1.5 millimeter, এটা যদি 1.5 হয় তাহলে অলমোস্ট এটা ইনটু 3.3 and half, অলমোস্ট মানে 3 থেকে 4 গুণের থেকে বেশি। এইবার আমি এখন একটু আগে বললাম না এটা 2 ডিস্ক ডায়ামিটার দূরে, আমি 3 মিলিমিটারটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কেন? কেন আমি যখন ডিরেক্ট অপথ্যালমোস্কোপে দেখবো আমার কাছে তো কোনো স্কেল নেই যে আমি মেপে দেখবো, ওই জন্য আমরা কখনো কোনো ডিস্টেন্স, ধর এখানে কোনো একটা লেসন আছে, ঠিক আছে, তখন আমরা এটাকে ডেসক্রাইবই করি এইভাবে, এইটার রেসপেক্টে ডেসক্রাইব করি।
যে এটা থেকে এটা কত দূরে, এটা 2 ডিস্ক ডায়ামিটার আর 1 ডিস্ক ডায়ামিটার উপরে, সেই জন্য এটা সিগনিফিকেন্স হচ্ছে ডিস্কের মানে বলি 2 ডিস্ক ডায়ামিটার টু টেম্পোরাল, 2 ডিস্ক ডায়ামিটার টু সুপিরিয়র, ওটাকে আমরা একটা মানে মিটার হিসেবে এখানে ইউজ করি। কেন আমার কাছে কোনো স্কেল নেই, যখন আমি ডিরেক্ট অপথলমোস্কোপে দেখবো আমি কিভাবে ডেসক্রাইব করব, আমাকে তো লিখতে হবে যে এতটা দূরে আছে এতটা দূরে আছে, সেই জন্যই এটা করা। ঠিক আছে, এই দেখ এটা হচ্ছে অপটিক ডিস্ক, এইগুলো হচ্ছে ভেন, আর্টারি, এইখানটা পুরো ম্যাকুলার, ম্যাকুলার ভেতরে থাকে ফোভিয়া, ফোভিয়াতে কোন সবচেয়ে বেশি থাকে, রড কোন। আসছি আমি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেটিনাল আর্টারি এন্ড রেটিনাল ভেন, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে ভাইভাতে। ঠিক আছে, রেটিনাল আর্টারি আর ভেনের মধ্যে ডিফারেন্স কি, কি করে চিনবো, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভেন হচ্ছে বেশি, ডায়ামিটারটা বেশি হবে, লার্জার হবে, রেডার হবে। ঠিক আছে, আরেকটা হয় আর্টারি থেকে একটা রিফ্লেক্স আছে, যখন আমি ডিরেক্ট অপথলমোস্কোপে দেখবো বা 90D অপথল মানে স্লিট ল্যাম্পে দেখবো, তখন আর্টারি থেকে একটা রিফ্লেক্স আসবে, লাইট রিফ্লেক্সের মতো। ঠিক আছে, এই তিনটেই মেইনলি ডিফারেন্স, যেটা একটু আগে বলছিলাম। দেখ এটা একটা ওয়েল ডিফাইন্ড, এই যে পিঙ্ক ওয়েল ডিফাইন্ড রাউন্ড টু ওভাল, বেসিক্যালি এটা ওভালই হয়, প্রপার রাউন্ড হয় না। ঠিক আছে, এই যে 1.5 মিলিমিটার ইন ডায়ামিটার, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা এটা রেসপেক্টেই আমাকে সব ডেসক্রাইব করতে হবে। সব লেয়ারই এখানে টার্মিনেট হয়, রেটিনার যে 10টা লেয়ার, খালি একমাত্র নার্ভ ফাইবার লেয়ারটা। ঠিক আছে, আর কাপ আর ডিস্ক তো গ্লকোমাতে পড়েছিস তোরা, আইডিয়া আছে? একটু বলে দিই, এটা যদি অপটিক ডিস্ক হয় তাহলে কাপ ডিস্ক কোনটা, ভেতরেরটা কি কাপ, আর এটা হচ্ছে ডিস্ক, তাহলে এই জায়গাটা কি, হ্যাঁ এটাকে নিউরোরেটিনাল রিম বলে। আসলে এখানে রেটিনা সবকটা লেয়ারই টার্মিনেট হয়, এক্সেপ্ট নিউরোরেটিনাল থিমই এটাকে কনস্টিটিউট করে, এই পুরো জায়গাটাই নিউরোরেটিনাল রিম। ঠিক আছে, আচ্ছা নর্মাল ভিসিডিআর কত হয়, ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও, এটাকে ভার্টিক্যাল কেন বলছি, আমরা যখন দেখছি আমাকে রেশিও দেখতে হচ্ছে, এখান থেকে এটা মানে ভিসিডিআর যখন দেখছি আমি, হ্যাঁ, আর এখান থেকে এটা, এটা কত হয় 0.3 অবধি মোটামুটি নর্মাল। ঠিক আছে, 0.4 হলেও কোনো অ্যাবনর্মাল নয়। বেসিক্যালি গ্লকোমাতে যেটা দেখা সেটা হচ্ছে অ্যাসিমেট্রি আছে কিনা, মানে একটা চোখে ধর 0.6, একটা চোখে 0.3, তখন আমার সাসপেক্টেড হতে পারে ওটা গ্লকোমা সাসপেক্ট। ঠিক আছে, আবার যদি ধর দুটো চোখেই 0.4 থাকে, তার মানে গ্লকোমা বা কিছু অ্যাবনর্মাল নয়। ঠিক আছে, অ্যাসিমেট্রিটা বেশি ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বলছিলাম এই যে 5.5 মিলিমিটার, তাহলে এটা 1.5 মিলিমিটার যে অপটিক ডিস্ক, আর ম্যাকুলা হচ্ছে 5.5 মিলিমিটার, কতটা দূরে, 2 ডিস্ক ডায়ামিটার দূরে, এটা 15 ডিগ্রি অফ ভিজুয়াল ফিল্ড ডিনোট করে। ফোবিয়ার ক্ষেত্রে ওই 5 ডিগ্রির মতো হয়। ঠিক আছে, এই যে ম্যাকুলা লুটিয়া, ঠিক আছে এটা বললামই, এই যে ফোবিয়া 5 ডিগ্রি অফ ভিজুয়াল ফিল্ড, একটু আগেই বলেছি এই কোশ্চেন গুলো কিন্তু আসে, হ্যাঁ ওই জন্যই বলছি। এটা হচ্ছে ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন, যদিও অ্যাভাস্কুলার জোন কিন্তু তাও এখানে এটা নারিশ বাই কোরিও ক্যাপিলারিজ। রেটিনাল ব্লাড সাপ্লাই তো জানিস, জানিস রেটিনার 10টা লেয়ার আছে, আউটার 4 সাপ্লাই বাই কোরিও ক্যাপিলারিজ, আর ইনার 6 সাপ্লাই বাই সেন্ট্রাল রেটিনাল আর্টারি, আর ফোবিয়াল অ্যাভাস্কুলার জোন সাপ্লাই বাই এগেইন কোরিও ক্যাপিলারি, আর ম্যাকুলা, ম্যাকুলা কি নরমালি সেন্ট্রাল রেটিনাল আর্টারি, কিন্তু কখনো কখনো সিলিও রেটিনাল আর্টারি দিয়ে সাপ্লাই করে, আমি আসছি একটু পরে। এবার আসছি পেরিফেরাল রেটিনা। পেরিফেরাল রেটিনার মধ্যে এই যে টার্মিনেটটা হচ্ছে ওরা সেরেটা, ওরা সেরেটা কোথায়, যেখানে রেটিনাটা আমি একটু আগে বললাম না একদম ফার্স্টে, যেখানে রেটিনাটা এন্ড করছে, রেটিনার এক্সটেন্ড কি অপটিক নার্ভ থেকে ওরা সেরেটা অবধি, তাহলে ওরা সেরেটা হচ্ছে সবচেয়ে থিনেস্ট জায়গাটা, ওই জন্য রেটিনার যদি কোনো টিয়ার হয় তাহলে কিন্তু এই ওরা সেরেটার কাছাকাছি আমাদের দেখতে হয়, ওই জন্যই দেখবি যাদের হাই মায়োপিক, যাদের -5, 6, 7 পাওয়ার, তাদের রেটিনা চেক আপ করা খুব দরকার, কারণ ওই জায়গাটা রেটিনাটা থিন হয়, ওখানে রেটিনার টিয়ার হলে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এই যে একটা ডেন্টেড লাইক প্রসেস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওরা সেরেটা। ঠিক আছে, এবার একটু রেটিনাল লেয়ার গুলো ডেসক্রাইব করি। এটা কি তোরা মুখস্থ করেছিস কেউ, রডস এন্ড কোনস তো পড়েছিস, ক্লাস 12এও তো একটু একটু পড়া হয়, প্লাস তোরা অ্যানাটমি তো পড়ে এসেছিস। ফার্স্ট লেয়ারটা কি, এখানে ফার্স্ট লেয়ার মানে কি বলা হয়েছে, আউটার টু ইনসাইড,
আউটার মানে কি আছে, মানে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের বাইরের দিকে স্ট্রাকচারটা কি হবে? না, ভিট্রিয়াস তো ইনারে আছে, ভেতর দিকে আছে। আমি বাইরে থেকে ভেতরে যাচ্ছি, 1 মিনিট বলছি না। ধর এটা স্কেরা, আমি বাইরে থেকে ভেতরে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? স্কেরার পরে কি থাকবে? কোরোয়েড থাকবে। আগের দিন ডেসক্রাইব করছিলাম কোরোয়েডের কি ছিল মনে আছে? কোরিও ক্যাপিলারি বলছিলাম, সাইনোসয়েডাল প্যাটার্নে থাকে। তাহলে এখানে কতগুলো কোরিও ক্যাপিলারি থাকে যেগুলো সাইনোসয়েডাল প্যাটার্নে থাকে, ঠিক আছে? কোরিও ক্যাপিলারিটা আসছে কোথা থেকে? সিলিয়ারি আর্টারি থেকে, ঠিক আছে, পোস্টিরিয়র সিলিয়ারি আর্টারি। তাহলে এটা স্কেরা, এটা কোরোয়েড। কোরোয়েডের পরে কি থাকবে? রেটিনা থাকবে। এটা আউটসাইড টু ইনসাইড বলা আছে, নট ইনসাইড টু আউটসাইড, ঠিক আছে? এবার ফার্স্ট লেয়ার থাকবে হচ্ছে তোর এইখানটাতে, ওই যে দেখ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। আমি কেন ছবিটা আঁকছি তোর এটা মুখস্থ অতটা করতে হবে না, যদি ছবিটা কেউ মনে রাখিস একটু। আচ্ছা, এইভাবে কেন আঁকছি এপিথেলিয়ামটা, এইভাবে কেন ড্র করছি? এই যে এইগুলো, এগুলো সিলিয়া থাকে। এটা যদি এইভাবে না থাকে তাহলে রডস অ্যান্ড কোনসের যে শেপ গুলো এর মধ্যে ইনকর্পোরেটেড হবে, এর মধ্যে ঢুকে থাকতে হবে তো রডস অ্যান্ড কোনকে, মানে ফটো রিসেপ্টর গুলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম। আচ্ছা, একটু অন্য টপিকে আসছি। রেটিনার যদি স্ট্রাকচার বলিস না, তাহলে বেসিক্যালি মানে অ্যানাটমিক্যালি দুটো, একটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম আর একটা হচ্ছে নিউরোসেন্সরি রেটিনা। এই বাকি যে 9টা লেয়ার দেখছিস, এই 9টা লেয়ারই কিন্তু নিউরোসেন্সরি রেটিনা। ওই জন্য রেটিনাল ডিটাচমেন্ট বলে একটা ডিজিজ হয়, আমরা নেক্সট ক্লাসে আসবো, দেখবি ওর ডেফিনেশনটা বলছে দ্যাট ইজ এ ডিটাচমেন্ট ফ্রম এনএসআর, এনএসআর মানে নিউরোসেন্সরি রেটিনা, অ্যান্ড আরপি, মানে এনএসআর আর আরপির মাঝের যে জাংশনটা সেটা যদি ডিটাচ হয়ে যায় তাহলে রেটিনাল ডিটাচমেন্ট। নর্মালি কি ভাবা উচিত আমাদের? রেটিনা ডিটাচমেন্ট মানে কি? রেটিনা থেকে যদি কোরোয়েড আলাদা হয়ে যায় তাহলে তো রেটিনা ডিটাচমেন্ট হওয়া উচিত, লজিক্যালি যদি চিন্তা করিস। সেটা নয় কিন্তু, বেসিক্যালি এটা রেটিনাল, যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট টার্ম বলি তাহলে রেটিনাল ডাইসেকশন, মানে রেটিনালি লেয়ারগুলোর মধ্যে সেপারেট হচ্ছে, প্রপার রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে না, মানে রেটিনাল আরপি থেকে কিন্তু কোরোয়েড আলাদা হয়ে যাচ্ছে না। কেন হচ্ছে না সেটা যদি বলতে হয় তাহলে একটু এমব্রায়োলজি বলি, ঠিক আছে? রেটিনা কিভাবে ডেভেলপ হয় একদম ছোট করে বলবো, হ্যাঁ বেশি বলবো না, নাহলে এটা লম্বা হয়ে যাবে ক্লাস। হ্যাঁ, তোরা প্রোসেনসেফালন ওগুলো পড়েছিস? মেসেনসেফালন, ঠিক আছে। আমাদের যখন ডেভেলপ হয় এইভাবে প্রোসেনসেফালন থাকে, এখানে মেসেনসেফালন, তারপরে রম্বেনসেফালন, ঠিক আছে? এইবার প্রোসেনসেফালনের না আবার দুটো পার্ট আছে, ডায়েনসেফালন আর টেলেনসেফালন, ঠিক আছে? তাহলে এইখানটাতে থাকে ডায়েনসেফালন, ঠিক আছে, এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে থাকে টেলেনসেফালন, ঠিক আছে, অলমোস্ট এইরকম। এই ডায়েনসেফালন থেকে একটা ভেসিকেল তৈরি হয় এইভাবে, হ্যাঁ এইভাবে এক্সকেভেশন হয়, ঠিক আছে? এবার যখন এই এক্সকেভেশন হয় না, তখন এই আউটারটা লাইন করা হচ্ছে রেটিনাল পিগমেন্ট, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম না, একটা এপিথেলিয়াম, মানে যেটা পরে গিয়ে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম হয়, এই আউটারটা। আর এর ইনারটা লাইন করে হচ্ছে ওই নিউরোসেন্সরি রেটিনা, নট অন্য মানে বাকি যে 9টা লেয়ার আছে সেটা। পরে যখন এই যে এই জায়গাটা থাকে ইনার মানে নিউরোসেন্সরি রেটিনা। এবার ধর এই ব্ল্যাকটা যদি আমি মুছে দিই তাহলে এইভাবে থাকে স্ট্রাকচারটা। এবার এই বেসিসেই কিন্তু এর ওপর দিয়ে কোরোয়েড যায়, ঠিক আছে, তারপরে স্কেরা যায়, এইভাবেই থাকে, মানে এই স্ট্রাকচারটা আমি এইভাবে দেখছি বেসিক্যালি, ঠিক আছে? তো ওই জন্য যে আগের দিনে যখন আমি ইউভিআর ক্লাস পড়েছিলাম, মনে আছে আমি বলেছিলাম যে ওরা সেরেটাতে ডবল এপিথেলিয়ামের একটা স্ট্রাকচার বলেছিলাম, ওরা সেরেটাতে টার্মিনেট হয়ে যায় রডস এন্ড কোন সেল, কিন্তু এপিথেলিয়ামটা কন্টিনিউ হয় আইরিস অবধি। এই এমব্রায়োলজিক্যাল কারণেই হয়, এপিথেলিয়ামটা কিন্তু কন্টিনিউ হয়, কিন্তু রডস এন্ড কোলটা শেষ হয়ে যায় ওরা সেরেটাতে। ওই জন্যে যাতে আমরা দেখতে পাই কেন স্ট্রে লাইট গুলো, অনেক ব্যাপার আছে। এবার এই রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের মধ্যে না অনেক মেলানোজোম থাকে, এই আরপি বলছি, আরপির মধ্যে অনেক মেলানোজোম থাকে, আর এইগুলোতে টাইট জাংশন থাকে। টাইট জাংশন কেন একটু পরে আসছি, ঠিক আছে? এবার হচ্ছে রডস এন্ড কোন সেল। রডস এন্ড কোন দেখতে অনেকটা
হ্যাঁ ওইটা হচ্ছে রড, রডের এইটা হচ্ছে আউটার, আমি বললাম না এখানে ইনকর্পোরেটেড হবে, দেখ এইখানে এই জায়গাটা দেখ, এই জায়গার মধ্যে এটা একটা ফটো রিসেপ্টার, এটা হচ্ছে রডের আউটার সিগমেন্ট, এটা হচ্ছে রডের ইনার সিগমেন্ট, এর মধ্যে এটা ঢুকে আছে, তবে তো এখান থেকে আমার যে মানে লাইটটা পড়বে তারপর তো এই দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে এটা আউটার সিগমেন্ট। আর রড কেন নাম দিয়েছে, রডের মতো সে কোনটা হচ্ছে দেখ কোন, সে আইসক্রিমের কোন হয়, কর্নেটো অনেকটা ওই রকম, ঠিক আছে। এইবার আসি, রডটা আমি ধরলাম এইরকম দেখতে অনেকটা, ঠিক আছে, আর কোনটা এইরকম, এটা হচ্ছে রড, একটা নিমোনিক বলছে, এটা একটু মনে রাখবি, হ্যাঁ, সেটা হচ্ছে আর বি জি, ঠিক আছে। আর বি জি হচ্ছে, আর ফর হচ্ছে রিসেপ্টার সেল, রিসেপ্টার মানে কি এইটা, এগুলো হচ্ছে রিসেপ্টার, ফটো রিসেপ্টার, ভালো করে বললে এগুলো হচ্ছে ফটো রিসেপ্টার। এবার ফটো রিসেপ্টারের মধ্যে এইটা হচ্ছে রড, এগুলো কোন, ঠিক আছে, এইগুলো কার সাথে কানেক্ট হবে, বাইপোলার সেল, বি ফর, তাহলে এইখানে হচ্ছে বাইপোলার মানে কি এইরকম থাকবে, এইদিকে, ঠিক আছে, এটা আসছি ধর আগে, এখান থেকে সিগন্যাল এই দিক দিয়ে যাবে, তারপরে জি ফর গ্যাংলিয়ন সেল, ঠিক আছে। আমি লেয়ার গুলো পরে আসছি, এটা যদি মনে থাকে তাহলে লেয়ার এমনি হয়ে যাবে, এটা গ্যাংলিয়ন, এখানে একটু অ্যালাটয় ফিজিওলজিটা একসাথেই বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে। এইবার আচ্ছা, এটা যদি আইবল হয়, আমাদের এখানে যদি লেন্স থাকে, যখন লাইটটা পড়ছে কি মনে হচ্ছে, প্রথমে তো ইনার রেটিনাতে আসা উচিত, আউটার থেকে তো ইনার যাবে না, তাহলে রডে কি আসা উচিত, তাহলে কি মনে হচ্ছে যে ওই ফার্স্ট লেয়ার কি ছিল, ইনার, মানে রডটা তো বাইরের দিকে আছে আমার, এখানে কিন্তু এটা খুব একটা কনসেপ্টের ব্যাপার আছে, না ধর রেটিনার তো আউটসাইড থেকে ইনসাইডে আছে, এটা এই ইনসাইডের ফার্স্ট লেয়ারটা কি ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, আর বাইরের দিকে হচ্ছে আরপি, তাহলে আরপি থেকে এইভাবে তো যাবে না, কিন্তু এইভাবেই যায়, যখন লাইটটা আসে না প্রথমে কিন্তু রডেই যায়, মানে ওগুলোকে পেনিট্রেট করে কিন্তু ওগুলোতে কোনো কাজ হয় না, তারপর ওটা ব্যাক হয়ে যায় এইভাবে, মানে বলতে চাইছি প্রথমে রডে পড়লো, তারপর ওটা বাইপোলার সেরে গেল, তারপরে গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন থেকে এখানে অপটিক ডিস্ক আছে, এই প্রত্যেকটাই অপটিক ডিস্কের থ্রুতে যাচ্ছে, বোঝাতে পারলাম। এরপর হচ্ছে আরো তিনটে সেল আছে, এটা আরবিজি বললাম, একটা হচ্ছে রিসেপ্টার সেল, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল। আরেকটা কথা বলে রাখি, এই যে রড অ্যান্ড কোন সেলগুলো আছে না, রড গুলো না অতটা স্পেসিফিক নয়, স্পেসিফিক নয় মানে বলতে চাইছি আমি, এই ধর একটা বাইপোলার সেল যেটা আছে সেগুলো অনেকগুলো রডের সাথে কানেক্ট হতে পারে, বোঝাতে পারলাম না, ধর এটা রড, এটা এটা বাইপোলার সেল, এরকম হতে পারে, ঠিক আছে, মানে অনেকগুলো রড একটা বাইপোলার সেল দিয়ে সিগন্যাল ট্রান্সমিট হতে পারে, কিন্তু কোণে কিন্তু খুব স্পেসিফিক, কোণ যদি হয় ও কিন্তু একটাই বাইপোলার, তারপর একটা গ্যাংলিয়ন সেল, এইভাবেই যাবে, ঠিক আছে। এবার একটা কথা বল, যদি ডিম লাইট থাকে, লাইট খুব কম, তাহলে মোস্ট সেনসিটিভ কোনটা হবে, রড না কোন, কেন, হ্যাঁ এখানে হচ্ছে ধর একটা কথার কথা বলছি, রডে 1 ইউনিট একটা লাইট আছে, ঠিক আছে, আমি এমনি নট মানে স্পেসিফিক বোঝানোর জন্য বলছি, একটা 1 ইউনিট লাইট আছে মানে খুব কম লাইট, এইবার যদি 1 ইউনিট লাইট রডে পড়ে আর 1 ইউনিট লাইট কোনসে পড়ে, এটা কি হবে, এই 1 ইউনিট লাইট এখানেও পড়বে, 1 ইউনিট লাইট এই সেলটাতেও পড়বে, এই সেলটাতেও পড়বে, তাহলে সামেশন হয়ে একটা 4-5 ইউনিট হয়ে যাবে, তাহলে এটা ইজিলি ডিম লাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু কোণের ক্ষেত্রে সেটা হবে না, কারণ ও তো একটা ওটা স্পেসিফিক তো রডের সাথে বাইপোলার, তাহলে ওটা ওইভাবে যেতেই পারবে না, তাহলে কোনসকে অ্যাক্টিভেট করার জন্য কি দরকার, ইলুমিনেশন, মানে আমরা যদি আজকে ধর তুই একটা রাস্তায় দাঁড়িয়ে আছিস, একটা হট করে গাড়ি চলে গেল, তুই বুঝতে পারবি ওটা একটা
কার যাচ্ছে বা কি টাইপের কার, কিন্তু কারের এক্সাক্ট কালার বলার জন্য তো লাইট লাগবে, কি কালারে, ইয়েলো কার না রেড কার না ব্ল্যাক কার, তুই বুঝতে পারবি না, তাহলে লাইট লাগবে। এইটাই হচ্ছে মেন কারণ, কেননা এরা এরা খুব স্পেসিফিক থাকে। আর রড এন্ড কোন যেমন বলছি, রড এন্ড কোনের কত ডিফারেন্স কি কি আছে বলতে পারবি? এটা তো পড়ে এসছিস তোরা ছোট মানে অনেক আগে থেকে। একটা হচ্ছে নাম্বার, রডের নাম্বার হচ্ছে প্রায় 100 মিলিয়ন, অলমোস্ট 100 মিলিয়ন, ঠিক আছে, মানে রাফলি যদি অ্যাকুরেট ফিগারটা বলিস এই যে এইরকম। আর কোনসের হচ্ছে 5 মিলিয়নের মতো, এটা মনে রাখবে, ওর অত মনে থাকবেও না। রডে হচ্ছে 100 মিলিয়ন, কোনে হচ্ছে 5 মিলিয়ন। রডের ডিস্ট্রিবিউশন কোথায় আর কোনের ডিস্ট্রিবিউশন কোথায়? রড একটু পেরিফেরিতে থাকে রেটিনার, কোন সেন্ট্রাল ফোভিয়ার কাছে থাকে বেশি। মানে ধর এটা যদি আমাদের চোখ হয়, এটা অপটিক ডিস্ক, এটা যদি ফোভিয়া হয়, এইখানে আমার থাকবে কোন, ঠিক আছে। মানে হ্যাঁ আরেকটা কথা, এই কোনটা দেখতে তো আমি একটু আগে বললাম কোন শেপেড হয়, কিন্তু এই ফোভিয়াতে কোনটা এতটা টাইটলি প্যাক থাকে না, এটাকে দেখতে মনে হবে রড শেপেডই, মানে এতটা টাইটলি প্যাক থাকে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রড সেল থাকে না ফোভিয়াতে, তাহলে রড সেলটা কোথায় থাকে আমার, এই জায়গাতে থাকে। এখানে আমার কিন্তু কোন থাকে না, কিন্তু এই মাঝামাঝি জায়গাটায় কি থাকবে, দুটোই থাকবে, রডও থাকবে আরেকটা হচ্ছে এখানে কোনও থাকবে, ঠিক আছে। যতটা সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। রডের হচ্ছে দেখ রোডোসিন আর কোনে আয়ন, এটা তো জানিসই ডিফারেন্স, তো এটা হলো ব্যাপার। আর এবার হচ্ছে কিভাবে সিগন্যালটা যাচ্ছে যেটা বলছিলাম, এটা বুঝে গেছিস? হ্যাঁ, এবার এখানে না একটা অ্যাকসেন্ট পোটেনশিয়াল আছে, কেন একটা যখন সিগন্যাল আসবে, আমি একটা ইমেজ দেখছি, তারপর তো একটা অ্যাকসেন্ট পোটেনশিয়াল আসতে হবে। এইবার এই জায়গাটা যে সেলটা, এখানে একটা গ্রেডেড পোটেনশিয়াল আছে, এই জায়গাটা, এটা একটা এমসিকিউ আছে তো ওই জন্য বলছি, এই জায়গাটাতে একটা গ্রেডেড পোটেনশিয়াল হয়, এই জায়গাটাতে একটা গ্রেডেড পোটেনশিয়াল হয়, ঠিক আছে। মানে এই জাংশনটাতে বলছি, এই জাংশনটা কিন্তু গ্যাংলিয়ানে যখন যাচ্ছে তখন ওটা অ্যাকসেন্ট পোটেনশিয়াল প্রথম আসছে। মানে ফার্স্ট এই কোশ্চেনটা আছে এরকমই যে ফার্স্ট অ্যাকসেন্ট পোটেনশিয়াল কোথায় হয়, এই গ্যাংলিয়ানে হয়। এখানেও কিন্তু পোটেনশিয়াল থাকে, কিন্তু সেটা গ্রেডেড পোটেনশিয়াল, পোলারাইজেশন হয়, তারপর আস্তে 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 অ্যাকসেন্ট পোটেনশিয়াল হয়। আরেকটা হচ্ছে যে আর কি কি সেল থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল সেল, একটা নিউমোনিকটা হচ্ছে HAI, হ্যাঁ, হরাইজন্টাল সেল, অ্যামাক্রিন সেল আর ইন্টারপ্লেক্সিফার্ম সেল। হরাইজন্টাল সেলটা কোথায় থাকে একটু দেখাচ্ছি, হ্যাঁ, এই জায়গাটাতে থাকে, ঠিক আছে। আর অ্যামাক্রিন সেলটা থাকে এই জায়গাটাতে, অ্যামাক্রিন, ঠিক আছে। এদের কাজ কি? হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল মানে কি না, একটু আগে বলছিলাম না, একটা রডের সাথে অনেকগুলো অ্যাটাচ থাকছে। এবার কি হয়, ধর সিগন্যালটা যখন এই দিক দিয়ে যাচ্ছে, অনেক অন্য সিগন্যালে তো চলে যেতে চায়, তখন এখানে একটা ইনহিবিশন দরকার হয় আমার, ঠিক আছে। আচ্ছা, ইনহিবিশন হচ্ছে, তাহলে অন্য আরেকটা কথায় আসে, তো এইদিকে তো আমার যখন যাচ্ছে একটা তো নিউরো ট্রান্সমিটার লাগবে, লাগবে তো। এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার কি, গ্লুটামেট না গাবা? গ্লুটামেট, তাহলে এইটা যেটা দেখছি পুরোটা গ্লুটামেট দিয়ে কন্ট্রোল হয়। এই ধর আরবিজি যেটা, এটাও গ্লুটামেট, এটাও গ্লুটামেট, এটাও গ্লুটামেট, ঠিক আছে, এই ইজি জিনিস। তাহলে এই হরাইজন্টাল অ্যামাক্রিন কি হচ্ছে, এটা ইনহিবিট করছে, অ্যামাক্রিনটাই বলছি বেসিক্যালি, হ্যাঁ, হরাইজন্টালের থেকে অ্যামাক্রিনের বেশি ইনহিবিট করে। অ্যামাক্রিন তাহলে কি হবে, গাবা হবে, অনেক সময় ওই কি বলে ডোপামিন করে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লাইসিন করে, গাবা, গ্লাইসিন, ডোপামিন, ঠিক আছে, এগুলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, সেই জন্য ল্যাটারাল ইনহিবিশন থাকে, যেহেতু ও বললো এই ল্যাটারাল ইনহিবিশন, সেই জন্যই, যেহেতু ইনহিবিটরি ট্রান্সমিটার যদি না থাকলে আমি ইনহিবিট করবো কি করে। আর ইন্টারপ্লেক্সিফর্ম হচ্ছে এইখানটায় থাকে, এই দুটো প্লেক্সিফর্মের মাঝে, ঠিক আছে, সরি এইখানটা, এটা একটা প্লেক্সিফর্ম। আচ্ছা, প্লেক্সিফর্ম কেন বলছে, প্লেক্সিফর্ম মানে কি,
রেটিনার অনেকগুলো লেয়ার বললাম না একটু আগে, হ্যাঁ এই যে দেখ ওখানে লেখা আছে আউটার প্লেক্সিফর্ম আর একটা ইনার প্লেক্সিফর্ম। প্লেক্সিফর্ম মানে একটা নেটওয়ার্ক, প্লেক্সাস, ঠিক আছে। এই দেখ এটার সাথে এটার জাংশন, তাহলে এটা একটা প্লেক্সিফর্ম, আর এটার সাথে এটার জাংশন, এটা একটা প্লেক্সিফর্ম। কোনটা আউটার হবে? এটা আউটার, এটা বাইরের দিক, তাহলে এটা বলতে পারি এটা আউটার প্লেক্সিফর্ম লেয়ার আর এটা ইনার প্লেক্সিফর্ম লেয়ার। এর মাঝে কি লেয়ার আছে তোরাই দেখ বল, আউটার প্লেক্সিফর্ম আর ইনার প্লেক্সিফর্মের মাঝে ইনার নিউক্লিয়ার, ওই তো। তাহলে এটা তো নিউক্লিয়ার, এগুলো তো নিউক্লিয়াস বাইপোলারের, তাহলে এটা ইনার নিউক্লিয়ার লেয়ার বলতে পারি। আর আরপি আমি অলরেডি বলে দিয়েছি, দেখ 10টা লেয়ারই এসে যাচ্ছে এবার। ফার্স্ট লেয়ার আরপি 1 নম্বর, সেকেন্ড কি আছে লেয়ারস অফ রড এন্ড কোনস, এটাও বলে দিয়েছি, তাহলে সেকেন্ড লেয়ার এইটা। থার্ড লেয়ার এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, এটা বলছি। আরো 3টে সেল থাকে, তার মধ্যে একটা সেল অন্তত মনে রাখিস, সেটা হচ্ছে এটাকেও আরো 3টে সেল, এটাকে গ্লায়াল সেল বলে একসাথে, ঠিক আছে। মুরাল সেল, ঠিক আছে, অ্যাস্ট্রোসাইটস আর মাইক্রোগিয়াল সেল, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট আর মাইক্রোগিয়াল সেলটা মনে রাখার দরকার নেই, শুধু মুরাল সেলটা মনে রাখ। মুরাল সেলটা অলমোস্ট এইখানটাতে থাকে, হ্যাঁ, দিয়ে ও এতটা অবধি আসে, মানে রডের যদি এটা আউটার সেগমেন্ট হয় বা কোনের যদি এটা আউটার সেগমেন্ট হয়, ও আউটার সেগমেন্ট আর ইনার সেগমেন্টটাকে আলাদা করে রাখে, হ্যাঁ, নাহলে অনেক ফটো রিসেপ্টর ম্যাট্রিক্স থাকে এদিক ওদিক চলে আসতে পারে, তাহলে ওটা প্রবলেম হবে গ্রোথ ফ্যাক্টর গুলো, ঠিক আছে। তো এইভাবে থাকে, এটা হচ্ছে মুরাল সেল। আর মুরাল সেলের একটা ফুড প্রসেস থাকে, যেটা থাকে তোর দেখ ওই ইন্টারনাল লিমিটিং মেমব্রেন যেটা বলছে ওটাকে ডিনোট করে, মানে এইটা হচ্ছে ফুড প্রসেস, ঠিক আছে। এগুলো হচ্ছে ফুড প্রসেস। এবার মুরাল সেলের এই যে প্রসেসটা, এটা হচ্ছে এটা কোনো মেমব্রেন নয়, ঠিক আছে। এই যে এইগুলো ও বলছে না এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, ওটা মেমব্রেন না, ওটা লাইট মাইক্রোস্কোপে মেমব্রেনের মতো অ্যাপিয়ারেন্স হয়, এইগুলোই আমরা দেখতে পাই। এটাকেই আমি এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, থার্ড লেয়ার, এটাকে আমি এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন বলি। আর এই যে ফুড প্রসেস দিয়ে যেটা হচ্ছে একদম ইনার লেয়ারটা, এটাকে আমি ইন্টারনাল লিমিটিং মেমব্রেন বলি। অনেকগুলো লেয়ার ডিকোড হয়ে গেছে, আর কি কি বাকি আছে? আউটার নিউক্লিয়ার লেয়ার, এটা দেখে নে আরপি, ঠিক আছে। সেকেন্ড লেয়ার লেয়ারস অফ রড, এটা এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, বুঝতেই পারছিস আউটার নিউক্লিয়ার লেয়ার কোনটা হবে, এখানে একটা নিউক্লিয়াস আছে বাইপোলারে, এটা হয়ে গেল। তারপরে কি হচ্ছে আউটার প্লেক্সিফর্ম, আবার ইনার নিউক্লিয়ার, আবার ইনার প্লেক্সিফর্ম, ঠিক আছে। তারপরে কি আছে গ্যাংলিয়ন, আমি অলরেডি বলে দিয়েছি গ্যাংলিয়ন সেল লেয়ার, ঠিক আছে। তারপরে কি আছে নার্ভ ফাইবার, এই যে এইগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, তাহলে 10টা লেয়ারই অলমোস্ট ডেসক্রাইব করে দিয়েছি। এইভাবে আসছে লেয়ারটা, ওই জন্য ডেসক্রাইব না করলে তোরা বুঝতে পারবি না যে এগুলো নামগুলো কেন হলো না হলো। এবং এখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আছে, এই প্রত্যেকটা কনসেপ্টই তো লাগবে না, মুখস্থ করে পারবি না। যেমন আমি বলছি, জিজ্ঞেস করে হরাইজন্টাল সেলটা হচ্ছে এই জাংশনটা থাকে, ওটাই বলছি 1 মিনিট। এখানে না অনেক সময় জিজ্ঞেস করে কোনটা ফার্স্ট অর্ডার নিউরন, কোনটা সেকেন্ড অর্ডার নিউরন, কোনটা থার্ড অর্ডার নিউরন। এমসিকিউ তে খুব ফেভারিট কোশ্চেন, পরে যখন পড়বি তখন জানতে পারবি। এইটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার। ওই যে রিসেপ্টর বাইপোলার গ্যাংলিয়ন, এবার কোন লেয়ারে থাকে সেটা দেখেই বুঝতে পেরে যাবি, ঠিক আছে। তো এটা কি বললি তুই এখনই, হরাইজন্টাল সেলটা এই যে এইখানে রডস এর কাছে এই জাংশনটাতে, আর এই জাংশনটাতে থাকে অ্যামাক্রিনটা, ঠিক আছে। এইবার হচ্ছে আরপি, এই লেয়ারটা একটু ডিটেলসে পড়তে হবে আমাদেরকে, বাকি লেয়ারস গুলো মানে অতটা পড়ার দরকার নেই, যা বলেছি এইটুকু মনে রাখলেই হবে। কিন্তু আরপিটা আমাকে ডিটেলসে পড়তে হবে। কেন পড়তে হবে? আমাদের যে ব্লাড রেটিনাল বেরিয়ার হয়, মোস্ট প্রবলি আছে ছবিটা, 1 সেকেন্ড দাঁড়া, এই যে ব্লাড রেটিনাল বেরিয়ার থাকে, এটা দুটো থাকে, একটা আউটার একটা ইনার। এই যে এইটা হচ্ছে আউটার, ঠিক আছে, ইনারটা আমি আসছি। আউটার ব্লাড রেটিনাল বেরিয়ারের এই বাইরের দিকে একটু আগে দেখ, এটা আমি একটা ছবি এঁকেছিলাম কোলিও ক্যাপিলারি, আমি তখন ইচ্ছে করে এটা এঁকেছিলাম ছবিটা, কেন বলছি,
এইটা হচ্ছে কোলিও ক্যাপিলারি, এটা দিয়ে ব্লাড সাপ্লাই হচ্ছে আউটার 4টে লেয়ারে। এগুলো না ফেনেস্ট্রেটেড থাকে, ওখানে দেখ ছবিটা দেখ ফেনেস্ট্রেটেড আছে, এই যে এগুলো দেখছিস তো, এটা ফেনেস্ট্রেটেড আছে এই ছবিগুলো। এবার ফেনেস্ট্রেটেড থাকলে কি হবে, ইজিলি নিউট্রিয়েন্টস গুলো তো ঢুকে যাবে, তাহলে একটা তো বেরিয়ার লাগবে আমাকে। ওই জন্য এখানে আমি তখন বলছিলাম না, পরে বলবো, এইখানে একটা টাইট জাংশন থাকে, এটাই হচ্ছে আউটার ব্লাড রেটিনাল বেরিয়ার। এটা জিজ্ঞেস করে কোথায় থাকে, ঠিক আছে, এই জায়গাটাতে থাকে। যদি না থাকতো, এখান দিয়ে ফ্লুইড মেটাবোলাইট সব যদি কোনো কন্ট্রোল না করতো, তো রেটিনা থাকতোই না। হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাতে থাকে। এবার হচ্ছে ইনারটা তাহলে কোথায় থাকে, এই জায়গাতে। ইনারটা ব্লাড সাপ্লাই কে করে, একটু আগে বললাম না, আউটারটা কোলিও ক্যাপিলারি করে, তাহলে ইনারটা কে করে, সেন্টার রেটিনাল আর্টারি। তো এইখানে ধর কোথায়, এইখানে ধর সেন্ট্রাল রেটিনাল আর্টারি আছে, ঠিক আছে। সেন্টার রেটিনাল আর্টারিতে যে এন্ডোথিলিয়াম গুলো হয়, সেগুলো কিন্তু এরকম ফেনেস্ট্রেটেড নয় কোলিও ক্যাপিলারির মতো, এগুলো কিন্তু টাইট জাংশন। ওই জন্যে ইনার যে ব্লাড রেটিনাল বেরিয়ার, সেটা ফর্ম করে সেন্টার রেটিনাল আর্টারির এন্ডোথিলিয়াম থেকে। ওখানে কিছু বেসমেন্ট মেমব্রেনের গায়ে পেরিসাইট থাকে, দেখ লাস্ট লাইনটা পর, এটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি, this endothelial cell are encircled by basement membrane around which is a layer of pericyte space present. এই পেরিসাইটটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আমাদের খুব একটা ভাইটাল টপিক মেডিসিন অপথলমোলজি দুটোতেই। কেন এই পেরিসাইটটাই লস্ট হয়ে যায়, পেরিসাইটটা যখন ভেঙে যায় তখন এই রকম হয়। ওখানে পড়ে দেখ, লস অফ পেরিসাইট হচ্ছে, তখন বেসমেন্ট মেমব্রেনটা থিকেনিং হচ্ছে, ফ্লুইড ঢুকে যাচ্ছে, ব্লাড ঢুকে যাচ্ছে, দিয়ে এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো এক্সুডেড, ব্লিডিং, এগুলো সবই আসছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড রেটিনাল বেরিয়ারের আর কি কি কাজ আছে, আমরা শুধু ব্লাড রেটিনাল বেরিয়ার আর রডস অ্যান্ড কোন এই দুটো মেইনলি পড়বি, বাকি লেয়ার গুলো অতটা তোদের এখন লাগবে না। এই যে এই ফাংশন গুলো, এই প্রত্যেকটা ফাংশনই ইম্পর্টেন্ট। রিসাইক্লিং অফ ভিটামিন এ, ফার্স্ট পয়েন্ট। এটা তোরা যখন ফার্স্ট ক্লাস হয়েছিল, মোস্ট প্রবাবলি ম্যাডাম নিয়েছিলেন, সেখানে হয়তো বলেছিলেন যে রোডোপসিন, ওটা জানিস তো, ওই সাইকেলটা, ভিজুয়াল সাইকেলটা, 11 ট্রান্স রেটিনাল, 11 সিস রেটিনাল, দেখবি ওই সাইকেলটা বাড়িতে গিয়ে একবার দেখবি ভালো করে, ওখানে দেখবি ভিটামিন এটা কিন্তু বারবার রিসাইকেল হচ্ছে, ওটা না এই জায়গাটাতেই রিসাইকেল হয়, এই যে এই জায়গাটাতে। এটা যদি না থাকতো তাহলে ভিটামিন এটা তো আমার রিসাইকেল হতো না, এই এখান থেকে এখানে, আবার এখান থেকে, এটা তো ফটো রিসেপ্টর সেল, রডসের যে আউটার সেগমেন্ট, এখান থেকে এটা রিসাইকেল হতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিনিউয়াল অফ ফটো রিসেপ্টর, মানে কি, এই যে ফটো রিসেপ্টর গুলো আছে মানে রড এন্ড কোন, এগুলো তো আস্তে 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 পুরনো হয়ে যায়, ওল্ড হয়ে যায়, একে তো ডিস্ট্রয় করতে হবে। ওই জন্য আমি আগেই ছবিটা এঁকে রেখেছিলাম, এখানে ফ্যাগোজোমও থাকে অনেক, সেগুলো ডিস্ট্রয় করে দেয়, আবার নতুন করে তৈরি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে মেনটেন সাবরেটিনাল স্পেস। সাবরেটিনাল স্পেস না থাকলে বলছিলাম যেটা রেটিনাল ডিট্যাচমেন্ট অলরেডি ডিসক্রাইব করেই দিয়েছি। ফোর্থ পয়েন্ট হচ্ছে ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট এন্ড মেটাবোলাইট, যেটা ব্লাড রেটিনাল বেরিয়ারের ক্ষেত্রে বলছিলাম, যে কোনটা আসবে যাবে সেটা। লাস্ট ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাবজর্পশন অফ স্ক্যাটার লাইট। আজকে ধর আমার এটা হচ্ছে আই বল, এটা লেন্স, এখান থেকে যদি লাইট গুলো পড়তে থাকে সব, আমার তো এটা ব্লারি হয়ে যাবে, সেজন্য যে স্ট্রে লাইট বলে, মানে ল্যাঙ্গুয়েজটা লেখা নেই ঠিক, একটা যে স্ট্রে লাইট গুলো থাকে, সেই স্ট্রে লাইট গুলোকে তো প্রিভেন্ট করতে হবে, নাহলে তো আমরা সব ব্লাড দেখবো, এই দিক থেকে লাইট আসছে, ওই দিক থেকে, যে এক্সেস লাইট যেটা, সেটাকে অ্যাবজর্ব করে হচ্ছে ব্লাড রেটিনাল বেরিয়ার, ওই জন্য ওখানে মেলানো সাইট থাকে, আমি যেটা ফার্স্টে বলছিলাম, ঠিক আছে। আর হচ্ছে সিনথেসিস অফ গ্রোথ ফ্যাক্টর, এটা কি হয়, সিনথেসিস অফ গ্রোথ ফ্যাক্টর, এখানে যে আর রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম থাকে, এই দিক থেকেও গ্রোথ ফ্যাক্টর বেরোয়, এই দিক থেকেও গ্রোথ ফ্যাক্টর বেরোয়, এটা আর এটার ফাংশনাল স্টেবিলিটি রাখে, বিশেষ করে ফটো রিসেপ্টর গুলো, যদি ওদের ফাংশনাল স্টেবিলিটি না থাকতো তাহলে তো ফটো রিসেপ্টর গুলো ডিস্ট্রয় হয়ে যেত, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিজেনারেশন আর রিপেয়ার, যেটা বলছিলাম। হ্যাঁ, এইখানে একটা পয়েন্ট মার্ক করছি, রডস অ্যান্ড কোনস, বেসিক্যালি রডসটা দেখ, নেজার রেটিনা হ্যাজ মোর রডস দেন টেম্পোরাল রেটিনা, আবার কোনসেও কিন্তু আমি সেম লিখেছি, ঠিক আছে। এটা অল এক্সেপ্ট করে এমসিকিউটা দেয়, আমি ওই জন্য আলাদা করে ইচ্ছে করে মেনশন করেছি, তোদের মনে হবে যে এটা নেজালে বেশি থাকে, তাহলে উল্টো টেম্পোরালে হয়তো কোনস বেশি থাকবে, একদমই তা নয়, দুটোই নেজালে বেশি থাকে, ঠিক আছে। আর সুপিরিয়ারে রডস বেশি থাকে আর ইনফিরিয়ারে কোনস বেশি থাকে, এই পয়েন্টটা একটু দেখে নিস। আর এটা আমি বললাম রডস ফোবিয়াতে থাকে না, এই যে এই ছবিটাই, ঠিক আছে।
আর এখানে কোনস থাকে ম্যাক্সিমাম। এটা নেজাল রেটিনাতে রডসও বেশি থাকে, কোনসও বেশি থাকে। যদি রডস বলে কোনস বেশি থাকে কোথায়, নেজাল গ্রেটার দেন টেম্পোরাল, রডস কোথায় একই, নেজাল গ্রেটার দেন টেম্পোরাল। এটা ভুল না হয় যে নর্মালি আমাদের কমন সেন্সে কি করি, একটাতে নেজালে কম বেশি আছে তাহলে এটা উল্টো হবে, সেটা যা নয় কিন্তু, ঠিক আছে। সুপিরিয়র ইনফেরিয়র ক্ষেত্রে সেটা একদমই তাই। সুপিরিয়র নেজাল, এই তো সুপিরিয়রে কোনটা বেশি না, তুই কথাটা ঠিক উল্টো বলছিস। রডস কোথায় বেশি থাকে, সুপিরিয়রে বেশি থাকে। কোনস কোথায় বেশি থাকে, ইনফিরিয়রে বেশি থাকে। সুপিরিয়র কোনটা বেশি থাকে, ইনফিরিয়র কোনটা, সেটা বলছি না আমি। এটা হচ্ছে রডস এর পার্ট, এত পড়তে হবে না, মোটামুটি এটা আমি অলরেডি ডেসক্রাইব করেই দিয়েছি, ঠিক আছে। এই জায়গাটাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। মাইটোকন্ড্রিয়া কেন থাকে, এনার্জি সাপ্লাই করতে হয়, নাহলে ফটো কন্ডাকশন মানে কন্ডাকশনটা হবে না, ডিপোলারাইজেশন হবে না। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ এটা আমাকে বলতে হবে না, প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। হ্যাঁ, এখানেও দেখ টাইপ অফ কোন তিনটে হয়, ওই অনেকটা আরবিজি টাইপের, রেড, ব্লু আর গ্রিন। রেডটা হচ্ছে লং, ব্লুটা হচ্ছে শর্ট, আর গ্রিনটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। আর এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন পুরোটাই বলে দিয়েছি আমি কি দিয়ে ফর্ম করছে, এটা অপটিক দিক থেকে ওটা পুরোটাই থাকে। দেখ আমি তখন বলছিলাম ইটস নট এ ট্রু মেমব্রেন, যেটা একটু আগে আমি বলেছি, ওটা অ্যাপিয়ার করে মেমব্রেনের মতো লাইট মাইক্রোস্কোপে, ঠিক আছে। এইগুলো এইটুকু পড়লেই তোদের হয়ে যাবে। রেটিনাল লেয়ার অনেক ডেসক্রাইব করা আছে, বিশেষ করে এটা এই ছবিটা খুরানার ছবি, ঠিক আছে। দেখ এটা আমি বলছিলাম না যে ফার্স্ট অর্ডার নিউরন কোথায় হয়, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। আমি সব অনেকটা বেশি লেখা আছে, তো আমি মেন পয়েন্টগুলো খালি বলছি। এই যে এই জায়গাটা পড়বি, ফার্স্ট অর্ডার কোনটা, সেকেন্ড অর্ডার কোনটা, থার্ড অর্ডার কোনটা, এটা বারবার বলছি, এই জায়গাটা যেন ভুল না হয়। আর সেলের মধ্যে বলে দিয়েছি হরাইজন্টাল সেল, অ্যামাক্রিন, বাইপোলার। তাহলে সেলের মধ্যে যদি ফার্স্ট হয় তাহলে কিন্তু বাইপোলার সেলই প্রথম আসছে, ঠিক আছে। এই দেখ হরাইজন্টাল সেল, যেটা তুই একটু আগে বলছিলিস, এর কাজ কি, ল্যাটারাল ইনহিবিশন টু এনহ্যান্স ভিজুয়াল কন্ট্যাক্ট আর স্পেশাল ইনফরমেশন। ওই ল্যাটারাল ইনহিবিশন যদি না করে তাহলে সব লাইটই পাস করতে থাকবে, কেউ তো একটা ইনহিবিট করতে হবে মানে নিউরোট্রান্সমিটারটাকে। এটা হচ্ছে মুলার সেল, যেটা বলছিলাম মুলার সেলের জন্য দুটো মেমব্রেন হয়, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এটা তোরা গ্লকোমাতে পড়েছিস তো অ্যারেঞ্জমেন্টটা। এটা হচ্ছে, এটা কি, এই নেজাল হাব, এটা তো টেম্পোরাল হাব। এটা ধর আমার অপটিক ডিস্ক, এই দিকটা টেম্পোরাল আর এই দিকটা এখান থেকে এতটা নেজাল, মানে এই উল্টো দিকটা। এই নেজাল হাব থেকে যেটা হচ্ছে সেটা সুপিরিয়র রেডিয়েটিং ফাইবার, এটা ইনফিরিয়র রেডিয়েটিং ফাইবার। এটা ম্যাকুলার প্যাপিলো ম্যাকুলার বান্ডিল, এই জায়গাটা। আর এইটা কি, আর্কুয়েট ফাইবার গুলো, ঠিক আছে। এটাও তোরা গ্লকোমাতে পড়েছিস যে পেরিফেরাল যে ফাইবারটা আছে, মানে মোস্ট পেরিফেরাল যেটা থাকে, সেটা কিন্তু তত ডিপে ঢোকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, এটা রেটিনোপ্যাথিতে বলবো। হ্যাঁ, এইটা কিন্তু যেন ভুল না হয়, এটা খুব জিজ্ঞেস করে। অলরেডি আমি 2-3 বার অলরেডি বলে দিয়েছি, আউটার 4 লেয়ার সাপ্লাই বাই কোরিও ক্যাপিলারি, ইনার 6 লেয়ার বাই সেন্ট্রাল রেটিনাল আর্টারি, আর ফোবিয়া অ্যাভাসকুলার মেনলি সাপ্লাই অফ কোরিও ক্যাপিলারি। এই পয়েন্টটা যেন মিস্টেক না হয়, হ্যাঁ। আর আরেকটা কথা বলছি, সেন্টার রেটিনাল আর্টারি না এন্ড আর্টারি। সেন্টার রেটিনাল আর্টারি যদি এন্ড আর্টারি না হতো না তাহলে ভালোই হতো একদিক দিয়ে। কেন ভালো হতো, তাহলে সিআরভিও, সিআরএও, এই ডিজিজগুলোই, সিআরএও না, সিআরভিও হতো না। কেন, কোনো অক্লুড যদি হয় তাহলে তো আমাদের পুরো এরকম সাদা হয়ে যাবে, সেন্টার রেটিনাল আর্টারি অক্লুশন বা কিছু, এগুলো এন্ড আর্টারি, ঠিক আছে। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট মনে রাখবি যে রেটিনাল ক্যাপিলারি দুটো আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা ডিপ। কোন লেয়ারে সেটা তোদের জিজ্ঞেস করবে। সুপারফিশিয়ালটা হচ্ছে নার্ভ থাকে, আর ডিপটা হচ্ছে ইনার নিউক্লিয়ার আর আউটার প্লেক্সিফর্ম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ছবিটা, এটা সুপারফিশিয়াল, এটা ডিপ। এই প্লেক্সাসটা কোথায় থাকে জিজ্ঞেস করবে, এটা বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি। আচ্ছা, ভিট্রিয়াসেরটা বেশি কিছু নেই, এটা অ্যানাটমি তোদের অত পড়তেও হবে না, খালি ভলিউমটা মনে রাখিস, দুটোই ভলিউম ওয়েট দুটোই 4। দেখ ভলিউম 4 সিসি, ওয়েট 4 গ্রাম। এটা হচ্ছে ইনার্ট, কেননা এর কোনো রিয়াকশন হয় না। হাইড্রোফিলিক এটা, ওই জন্যে ধর কোনো কমপ্লিকেশন হয়েছে, ক্যাটারাক্ট সার্জারিতে ভিট্রিয়াস এসছে, তখন কিন্তু জল আর ভিট্রিয়াস অলমোস্ট মিশে যায়, ঠিক আছে। ফাংশন কি, সেকেন্ড পয়েন্টটা কিন্তু মেইন ফাংশন।
অ্যালাউ রাইট টু রেস্ট চেয়েছে না, ঠিক আছে ওটা বাদ দে, মেন ফাংশন হচ্ছে এইটা নিউট্রিয়েন্টস। একটু এমব্রায়োলজিটা এত কিছু আছে আমি এতটা বলবো না, এমব্রায়োলজিটা একটু দরকার, কেননা যখন এখানে তো লেন্স থাকে, ঠিক আছে, যখন প্রাইমারি ভিট্রিয়াস হয় একটা, সেকেন্ডারি ভিট্রিয়াস আর একটা টার্সিয়ারি ভিট্রিয়াস, একদম প্রথম দিকে মানে থার্ড ফোর্থ উইকে, ফোর্থ ফিফথ উইকে এইখান থেকে লেন্সের মানে এই প্ল্যাকড থেকে মানে পেছন থেকে এই অপটিক ডিস্ক অব্দি একটা এরকম লাইন থাকে, ঠিক আছে, এটা প্রাইমারি ভিট্রিয়াস বলা হয়। এটা আস্তে 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 ওই ফোর্থ ফিফথ মান্থের কাছাকাছি, থার্ড ফোর্থ মান্থের কাছাকাছি এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে, দিয়ে সেকেন্ডারি মানে ডিসঅ্যাপিয়ার করে না, এটা প্রাইমারি ভিট্রিয়াস তো, এরপর সেকেন্ডারি ভিট্রিয়াস গ্রো করে, এটা আস্তে 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 চেপে দেয়, দিয়ে প্রাইমারি ভিট্রিয়াসটা চলে যায়। এটা কেন ইম্পর্টেন্ট অ্যানাটমিটা তোদের একটু পরে বলছি দাঁড়া। এই যে এইটা দেখ, এইটা হচ্ছে প্রাইমারি ভিট্রিয়াস, ঠিক আছে, এইখানে হচ্ছে হায়ালয়েড, মানে ভিট্রিয়াসের তিনটে টাইপ আছে, একটা হায়ালয়েড, একটা কর্টিক্যাল, একটা মেডুলারি। হায়ালয়েড হচ্ছে এই যে এই জায়গাটাতে অ্যান্টিরিয়র হায়ালয়েড থাকে, এই জায়গাটাতে পোস্টিরিয়র হায়ালয়েড ওরাসেটার কাছে। কর্টিক্যালটা একদম কম, মানে অলমোস্ট 2-3% থাকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ না 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 না, আমি নর্মাল ভিট্রিয়াসের কথা বলছি, ঠিক আছে, প্রাইমারি ভিট্রিয়াস থাকবে না। আর কি বলে যখন কর্টিক্যাল ভিট্রিয়াস, কিন্তু দেখ লেখা আছে অনলি 2%, কিন্তু এটার ইম্পর্টেন্স এটা এখানে হায়ালোসাইটস থাকে, হায়ালোসাইটস থাকে বলেই এ ফ্যাগোসাইটোসিস করতে পারে, নিউট্রিয়েন্টস করতে পারে, যেমন মেডুলারি ভিট্রিয়াসে কিন্তু এটা থাকে না। তো এমব্রায়োলজিটা কেন বলছিলাম, এই তিনটে, ক্লকেট ক্যানেল কি, মিটেনডর্ফ ডট কি, আর বার্গমেস্টার প্যাপিলা কি, কিচ্ছু না, নামগুলোই বড় বড়। ক্লকেট ক্যানেল মানে হচ্ছে এই যে যেটা বলছিলাম প্রাইমারি ভিট্রিয়াস, এটা রয়ে গেছে কারো কারো ক্ষেত্রে আফটার বার্থ বলছি, কিন্তু হ্যাঁ তখন সেটাই হচ্ছে রেমনেন্ট রয়ে গেছে, তখন তাকে ক্লকেট ক্যানেল বলে। মিটেনডর্ফ ডট কি, মিটেনডর্ফ হচ্ছে ধর এই জায়গাটা শুধু রয়ে, এই জায়গাটা চলে গেছে, খালি এই জায়গাটা লেন্সের পেছনটা রয়ে গেছে, তখন ও দেখতে পাবে না, কেন পিউপিল তো ছোট হয়ে গেলে লেন্সের পেছনে যদি একটা ডটের মধ্যে থাকে তখন তাকে দেখতে পাবে না, অ্যাটাচমেন্ট থাকে, শুধু লেন্সের অ্যাটাচমেন্টটা থেকে যায়, ঠিক আছে। আর যদি এই ডিস্কের অ্যাটাচমেন্টটা থেকে যায়, দেখ বার্গমেস্টার প্যাপিলা, নামগুলো এরকম কিন্তু জিনিসটা খুব সোজা। হ্যাঁ, ভিট্রিয়াস কোথায় কোথায় অ্যাটাচ থাকে, এই চারটে জায়গা মেইনলি, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে ভিট্রিয়াসের মেইন অ্যাটাচমেন্ট কোনটা, পোস্টিরিয়র লেন্স, ওরাসেটা, অপটিক ডিস্ক, ঠিক আছে। এটা দেখিসনি পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা এমসিকিউতে ম্যাচ দ্য ফলোইং এ প্রচুর লোকেরা উত্তর করতে পারেননি। উত্তর করতে না পারার কারণ হলো এই ডেটাগুলো জানেন না, এগুলো কি সেটাই জানেন না। তো লেট মি এক্সপ্লেন ফার্স্ট। ডেটার ক্লাসিফিকেশন দেখ, তো দেখ আজকে আমি যদি কাউকে জিজ্ঞেস করি তার হাইট কি, সেটা নাম্বার বলবে, দ্যাট ইজ অলসো ফর্ম অফ ডেটা। যদি কাউকে জিজ্ঞেস করি তার গ্রেড কি ইন দ্য লাস্ট এক্সাম, সেটা সে একটা এবিসিডি কিছু একটা বলবে, সেটা এক ধরনের ডেটা, রাইট। ওয়ান সিগনিফাইজ আ কোয়ান্টিটি, ওয়ান সিগনিফাইজ আ কোয়ালিটি। তো যেখানে নাম্বারস দেখতে পাবো তাকে বলবো আমরা কোয়ান্টিটেটিভ ডেটা, আর যেখানে নাম্বারস দেখতে পাবো না, কোনো অ্যাট্রিবিউটস দেখতে পাবো, সেটাকে বলবো আমরা কোয়ালিটেটিভ ডেটা। এত দূর বোঝা গেছে এভরিওয়ান? নাও লিসেন, এবার দেখ কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভের মধ্যে দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা হলো গ্রেডস বা এডুকেশন লেভেল, চল অন্য এক্সাম্পল দেবো। আর এক্সাম্পল দিচ্ছি রিলিজন। একটা গ্রামে গেলাম, গ্রামে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা কে কতদূর পড়াশোনা করেছেন। ইলিটারেট বলল
সে 50 জন, ক্লাস 8 পাস বললো সে 100 জন, 10 পাস বললো 150 জন, 12 পাস বললো সে আরো 150 জন, গ্রাজুয়েশন বললো সে 50 জন, এমএসসি বললো মাস্টার্স বললো তোর 20 জন, পিএইচডি বললো তোর 5 জন। এবার ডেটাটা লিখলাম আমি, পড়া যাচ্ছে তো? এবার ধর আমার মনে হলো যে লেখার সময় দূর ভালো লাগছে না, অর্ডারিংটার কোনো মানে হয় না, আমি এখানে ক্লাস 12টা লিখি, এখানে 10টা লিখি। Now this data is not making any sense, right? Because এই ক্যাটাগরিগুলোর মধ্যে একটা সেন্স অফ অর্ডারিং আছে। এই জাতীয় ডেটাকে আমরা বলবো অর্ডিনাল ডেটা। আচ্ছা এবার যদি আমি জিজ্ঞেস করি রিলিজিয়ন, ধর তিনখানা রিলিজিয়ন আছে, এ রিলিজিয়ন বললো সে ধর 150 জন, বি রিলিজিয়ন বললো সে 500 জন, সি রিলিজিয়ন বললো সে 200 জন। এখানে যদি আমি ফর সাম রিজন এখানে সিটাকে আগে লিখলাম, কিছু ম্যাটার করবে না এখানে। এই যেখানে ক্যাটাগরিগুলোর মধ্যে কোনো অর্ডারিং এর সেন্স নেই তাকে আমরা বলবো নমিনাল ডেটা, আর এই জাতীয় ডেটাকে বলবো আমরা অর্ডিনাল ডেটা। তো এবার যদি আমি এটাকে গ্রাফে সাজাতে যাই, আমি ধর একটা পাই চার্ট বানালাম, ক্লাস ইলিটারেট এতজন, 10 পাস এতজন, 12 পাস এতজন এন্ড সো অন। এখানে কি সেন্স অফ অর্ডারিংটা দেখা যাচ্ছে? কোনোভাবে দেখা যাবে না। কখন দেখা যাবে? ইফ আই ড্র আ বার and represent the frequencies here. ইলিটারেট এখানে লিখলাম, তারপর ক্লাস 10 8 এখানে লিখলাম, 10 এখানে লিখলাম, 12 এখানে and so on. এখানে অ্যাক্সিস বরাবর আমি অর্ডারিংটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমার অর্ডিনাল ডেটা কোথায় যাবে? বার ডায়াগ্রামে। আন্ডারস্টুড এভরিওয়ান? নমিনাল ডেটা, এখানে যেহেতু কোনো অর্ডারিং নেই সেখানে আমি সেজন্য এটা পাই চার্ট করতে পারি। তো নমিনাল ডেটা উইল গো টু পাই চার্ট। বাহ, অসাধারণ। এবার দেখ ডিসক্রিট ডেটা কি, আমি বলেছিলাম একটা একটা ডেটা পয়েন্ট পাওয়া যাবে, মানে স্পেসিফিক ভ্যালুজ নেই, ওই কন্টিনিউয়াস হয় না। মানে ধর আমি বললাম, মানে ধর একটা ক্লাসে কে কত মার্কস পেয়েছে, আমি দেখলাম যে ধর 20 পেয়েছে, ধর আউট অফ ধর 10 পরীক্ষা হয়েছে, 2 পেয়েছে ধর 5 জন, 3 পেয়েছে ধর 7 জন এন্ড সো অন টিল 10। তো এটা একটা ফর্ম অফ ডেটা, এই যে তো ডেটাকে বলে আমরা ডিসক্রিট ডেটা। তো এখানেও একটা সেন্স অফ অর্ডারিং দেখা যাচ্ছে। তো where will this go to? বার ডায়াগ্রাম। আন্ডারস্টুড? আর কন্টিনিউয়াস ডেটা, হোয়াট ইজ কন্টিনিউয়াস ডেটা? ডিসক্রিট তো বুঝিয়ে দিলাম। এই ডেটাটাকেই ধর বললাম এত এইভাবে লিখবো না, আমি এইভাবে লিখি 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10 and the corresponding frequencies out here. এখানে কি একটা ইন্টারভাল পাচ্ছি, তাই তো? কন্টিনিউয়াস ইন্টারভালস পাচ্ছি। এটাকে আমি নিশ্চয়ই এইভাবে বার ডায়াগ্রামে আঁকতে পারবো না, কি করবো? হিস্টোগ্রাম আঁকবো, এরকম দেখতে হবে জিনিসটা। না, সেটাই তো এতক্ষণ ধরে বোঝালাম। যদি কন্টিনিউয়াস হয়, যদি এখানে কন্টিনিউইটি থাকে, আমি মাঝখানে এই গ্যাপটা কোত্থেকে আনতে পারি? বার ডায়াগ্রামের এই গ্যাপটা কোত্থেকে আসছে, এটাই জাস্টিফাই করবে কি করে? আন্ডারস্টুড? বার ডায়াগ্রামে এখানে তো কোনো মানে স্কেল হয় না, এখানে জাস্ট ক্যাটাগরিগুলোকে বোঝানো হচ্ছে। আর হিস্টোগ্রামে এখানে স্কেল থাকবে একটা, 0, 2, 4, 6, 8, 10 এন্ড সো অন। তো কন্টিনিউয়াস ডেটা কোথায় যাবে? হিস্টোগ্রামে। আর টাইম সিরিজ ডেটা কি, ওটা তোদের সিলেবাসে নেই, বাট দ্য থিং ইজ মানে অবভিয়াসলি একটাই বাকি রয়েছে। টাইম সিরিজ ডেটা হলো তোর টাইমের রেসপেক্টে ডেটা তোলা রয়েছে। তো এরকম প্লট করে করে এরকম একটা লাইন বানিয়ে দেওয়া হয়, লাইন ডায়াগ্রাম। কিন্তু অপশন ওই একটাই ছিল, তো হয়ে যাবে। তো এটা কেন পারা যায়নি? টাইম সিরিজ হলো টাইমের রেসপেক্টে তোলা ডেটা। মানে ধর একটা কোম্পানি তার ধর 2001 সালে কত সেল করেছে, 2002 সালে কত সেল করেছে, 3 সালে কত সেল করেছে এন্ড সো অন, টাইমের রেসপেক্টে ডেটা তুলেছে। তো এই লাইন ডায়াগ্রাম কেন বানানো হয়? একটা এই ট্রেন্ড বুঝতে পারা যায়, বেড়েছে না কমেছে।
দেখ ঠিক আছে, সেটা যদি তোরা নাও বা জানিস, সিলেবাসে যদি নাও বা থাকে, বাকিগুলো মিলিয়ে দিলে তো একটাই অপশন বাকি থাকে, তাই না? আচ্ছা, একটা বোনাস পয়েন্ট, কোয়ালিটেটিভ ডেটা, এখানে কোনো দেখতে পাচ্ছি না, আমরা নাম্বারস দেখতে পাচ্ছি না, বাট আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি, তাই তো? দেখ ক্যাটাগরিজ আছে, সেই জন্য কোয়ালিটেটিভ ডেটার আরেকটা নাম হলো ক্যাটাগরিক্যাল ডেটা। আর পাই চার্ট বার ডায়াগ্রাম তোরা আঁকতে জানিস তো? পাই চার্ট বার ডায়াগ্রাম হলো কনসেপ্ট করতে জানিস তো তোরা? পাই চার্টের ওই অ্যাঙ্গেলগুলো কি করে বের করে, প্রথমে প্রপোর্শনটা বের করে নেয়। হ্যাঁ, প্রপোর্শন ইন্টু 360, তো 150 যদি থাকে আর টোটাল ধর এটা 200 ছিল, এটা 150 500 ছিল, তো আমার এর জন্য কত হবে, 500 ডিভাইডেড বাই 850 ইন্টু 360 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটা আমি ওটা ওই ক্যাটাগরির জন্য বানিয়ে দেবো। বার ডায়াগ্রামে কি করব, আমরা এই ফ্রিকোয়েন্সি গুলোকে এই ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করব, কারেক্ট? লাইন ডায়াগ্রাম ঠিক আছে। হিস্টোগ্রাম আঁকতে জানিস? হিস্টোগ্রামে এখানে কি প্লট হয় বলতো? ওয়াই অ্যাক্সিসে কি প্লট হয়? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বলছিস তো? হ্যাঁ, মানে দেখ এখানে কি রয়েছে, 2 থেকে 4-এর মধ্যে সে 5 জন রয়েছে, তো আমি এখানে কি প্লট করবো, 5 প্লট করবো তো? না, এবার দেখ, ধর আমি একটা ইয়ে বানাচ্ছি, দেখ তিনটেই পাস দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, দেখ না 5 রয়েছে এখানে, 2 থেকে এটা 2 এটা 4, এখানে যদি আমি 5 প্লট করে দিলাম, ঠিক আছে, 4 থেকে 6 এখানেও 5 প্লট করে দিলাম, আবার 6 থেকে 10 এই পুরোটা ধরে 5 প্লট করে দিলাম। কিন্তু যার প্রবলেম ইজ এখানে দুটো এইটু মানে 2 ক্লাস বিদের মধ্যে 5খানা ভ্যালু ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাই তো? কিন্তু এখানে 4 ক্লাস বিদের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে, 4 ক্লাস বিদের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে, দেখ না 10 - 6 কত হয়, তাই তো? তাহলে এই এরিয়াটা ডিসপ্রপোর্শনাল হলো না? এটা এটা এই এরিয়াটা কোনো মানে দাঁড়ালো না তো। তাহলে তাহলে আমরা কি করতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে টোটাল ক্লাস উইথ দিয়ে ভাগ করতে হবে, মানে এটা উইথ কত 2, আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, এটার উইথ কত 2, এটা 2 দিয়ে ভাগ করে দিলাম, এটার উইথ কত 4, এটা 4 দিয়ে ভাগ করে দিলাম। সো দিস উইল কাম ডাউন হিয়ার and now this will be a proportional histogram. Class with 4 - 2 2, তাই তো করেছি। এটা এইগুলোকে তো বেসিক্যালি এখানে যেটা প্লট করা হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেনসিটি। আন্ডারস্টুড এভরিওয়ান? ডেফিনেশন বুঝেছি, তাই তো? আর কি করা যায় এবার, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কত রকমের হয় দেখ। একটা হলো ডেসক্রিপটিভ আর একটা হলো ইনফারেন্সিয়াল। দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যানালিসিস, দুটোর মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ একটা ডেসক্রিপটিভ, একটা হলো ইনফারেন্সিয়াল, দুটোর মধ্যে পার্থক্য কি? আমার হাতে ধর একটা ডেটা সেট রয়েছে 50 জনের, সেই 50 জনের ডেটা সেটের আমি অ্যাভারেজ বের করলাম, মিডিয়ান বের করলাম, মোড বের করলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম, যা ইচ্ছা করলাম, সেই 50 জনকে আমি এখানে ডেসক্রাইব করলাম। এই জাতীয় অ্যানালিসিসকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যানালিসিস। এর আন্ডারে কি কি আসবে? সেন্ট্রাল টেন্ডেন্সি আসবে, ডিসপারশন আসবে, আর কি আসবে? স্কিউনেস আছে তোদের সিলেবাস, আর অনেক কিছুই আসবে কিন্তু সেগুলো তোদের নেই সিলেবাসে। আর ইনফারেন্সিয়ালে কি আসবে তোদের সিলেবাস অনুযায়ী? ইনফারেন্সিয়ালে একটাই জিনিস আসবে, এন্ড দ্যাট ইজ কল্ড টেস্টিং অফ হাইপোথিসিস। এবার সেন্ট্রাল টেন্ডেন্সি কি? একটা মাঝামাঝি ভ্যালু বের করা কি? হ্যাঁ, তিনটেই আছে, মিন,
মিন, মিডিয়ান, মোড। এবার মিন কি, মিনের ফর্মুলা কি আছে, সামেশন xi ডিভাইডেড বাই n, তাই তো। মিডিয়ান কি করে বের করে, মিডল মোস্ট ভ্যালু বের করে। মিডল মোস্ট ভ্যালু কি করে বের করবো, আমরা প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, সাজিয়ে মিডল মোস্ট ভ্যালুটা বের করবো। এবার ধর আমার কাছে ধর 5টা ডেটা রয়েছে, 2 4 6 8 10, কারেক্ট? হ্যাঁ, n+1/2 নয়, n+1/2th টার্ম উইল বি দ্য মিডিয়ান। পরীক্ষার হলে পরিষ্কার করে না লিখলে এবার থেকে নম্বর কাটা হবে। এবং ব্যাপারটা হলো এইটা ম্যাক্সিমাম লোকে এই পার্টটা ভুলে যায়, এবং সেটা ভুলে মানুষ কি করে, মিডিয়ান হলো এখানে কত হচ্ছে, এবার n কত 5 হয়েছে, 5 + 1/2 ইজ ইকুয়াল টু 3। মিডিয়ানের অ্যান্সার লিখে আসে সবাই 3, এরকম প্রচুর লোক লিখে এসেছে, প্রচুর লোক এখানে। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে, n+1/2 দ্যাট ইজ দ্য থার্ড টার্ম, কিন্তু লোকে থার্ড টার্মটাই 6 অব্দি যাচ্ছে না, লোক এখানে 3 লিখে দিয়ে চলে আসছে, এরকম প্রচুর খাতা দেখেছি আমি। তারপরে পৌঁছাতে দূর নিশ্চয়ই বলবো, ওটা নিয়ে আমার, ওখান নিয়ে আমার অনেক কিছু বলার আছে। ছটা এটা করে দিলাম, এবার না আবার ভুল বলছিস, n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th বা ফার্স্ট টার্ম। দাঁড়া, টার্মগুলো কে বলবে, আরে এইটা লোকে ভুল করেছে, এখানে লোকে করে এসছে কি, n/2 মানে হলো 3, আর n+1 n/2 + 1 হলো 4/2 ইজ ইকুয়াল টু 3.5। এটা লোকে মিডিয়ানের অ্যান্সার লিখে এসছে, তো সেটা পরিষ্কার করে বলতে হবে তো। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, n এর টার্ম কত 3, মানে থার্ড টার্ম কত, ফার্স্ট সেকেন্ড থার্ড 6, n/2 প্লাস ফার্স্ট টার্ম কত 4, n এর জায়গায় তুই 6 বসে দেখ, n/2 3 + 1 4, ফার্স্ট টার্ম এই ফোর্থ টার্ম কত 8, আর মোড হলো যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, ওটা আর কি আলাদা করে শিখবি। বাট এখানে একটা জিনিস বলার, ধর তোকে ডেটা দেওয়া রয়েছে, এই 3টে টার্মের অ্যাভারেজ বের কর, অ্যান্সার কত আসবে, অ্যাভারেজটা কত আসবে, মিনটা 2 কিল, এই যে এইটা হলো ডেটা পয়েন্ট, এই 3টে ডেটা রয়েছে, এর অ্যাভারেজ কত 4.5, 3টে ডেটা রয়েছে, অ্যাভারেজ বল। হ্যাঁ সবাই ভুল, অ্যান্সারটা হবে 3 কিলো। কিলো কোথায় বললি, কেউ লেখেনি, পরীক্ষা হলে একটা না দুটো খাতায় আমি ইউনিট দেখতে পেয়েছি, এবার কাটিনি, থেকে পুরো ধরে কেটে দেবো। ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেউ লেখেনি ইউনিট, ভেরি রেয়ার, একটা না দুটো ইউনিট দেখতে পেয়েছি, তুই লিখতে পারিস মানে খুবই কম। Same goes for median, same goes for everything. You need to specify the units. Understood everyone? Everyone in the back, everyone over there understood? সবকটার জন্য সেটা ট্রু। আচ্ছা আমার একটা কথা বলতো, একটা ডেটা দিলাম, এইটা একটা ডেটা,
হ্যাঁ, এই পাঁচটাই আছে। কোন সেন্ট্রাল টেন্ডেন্সিটা ইউজ করা হবে? মোড বাদ দে, মোড নিয়ে ভাবিস না। মিন ইউজ করা হবে না মিডিয়ান ইউজ করা হবে? কোন সেন্ট্রাল টেন্ডেন্সিটা ইউজ করলে এখানে ভালো রেজাল্ট আসবে? মিন। কেন? সেটা এটাকে বলা হয় আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালুজ। আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালুজ। ম্যাক্সিমাম ডেটা দেখ কোথায় ক্লাস্টার করে রয়েছে, একটা ডেটা এবং বাইরে একটা মানে বাজে ডিসপ্রপোর্শনাটলি বেড়ে রয়েছে। এখানে মিন করে দেখ তুই কত হয়, 5 5 10 14, 114 ডিভাইড বাই 5 কত আসবে? 22.8। 22.8 এর আশপাশে কোনো ক্লাস্টারিংই নেই, কিন্তু এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই মিডিয়ান এটা বেরিয়ে যাবে 4। So now everybody knows when to use the median and when to use the mean. Whenever there are outliers or extreme values, we will use the median. n-1 বলছি, দাঁড়ান না, পৌঁছাতে দে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে? এগুলো তোরা করেছিস ছোটবেলায়, তো আশা করছি পারবি, বুঝতে পারবি। 10 থেকে 20, 20 না 40, 75 and above। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেওয়া রয়েছে, মিন বের করতে পারবি? কি করতে হয়? এগুলোর মিডিল মোস্ট ভ্যালুটা বের করতে হয়। 12.5, কিছু মাইনাস করতে হবে না, মিডিল মোস্ট ভ্যালুটা বের করতে হবে। কত আসবে? 37.5। কত আসবে বল? 62.5। লাস্টেরটা কত আসবে? 75 and above। ওটাই থাকবে, সেটাই তো হচ্ছে বক্তব্য। এখানে এটা বেরি করা যাবে না, তো এখানে মিন বেরি করা যাবে না, মিডিয়ানই বের করতে হবে। বোঝা গেছে? তো মিডিয়ান কখন ইউজ করবো আমরা? দুটো কেসেস, এক when there are outliers, when there are open class intervals। Everyone understood? Class intervals, open class interval। Everyone understood this much? When to use the mean, when to use the median, when to use the mode, everyone knows? বুঝলাম। তো পরীক্ষার হলে যে অঙ্কটা এসছে, টুকি একটা অঙ্ক, টুকি দাঁড়া দাঁড়া দাঁড়া, টুকে নিয়ে আমি বলে দিচ্ছি। 128, 118, 112, 132, 129।
এই ডেটাটা দেওয়া ছিল রেঞ্জ, মিন, মিডিয়ান, এসডি এগুলো বের করতে বলা ছিল। তো মিন আর মিডিয়ানটা বের করতে দেখি। বের তো করে নিবি সবাই, যোগ করে 10 1 2 3 4 5 6 7 8 9 10, যা যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে তোরা করে দিবি। মিডিয়ান কি করতে হবে, অ্যাসাইনমেন্টে সাজাতে হবে, তবে সাজিয়ে তোরা লিখে নিবি, সব কোনো সমস্যা নেই। মানে 5th ভ্যালু আর 6th ভ্যালুর অ্যাভারেজ বের করে তোরা করে দিবি। বাট দ্য থিং ইজ তোরা লিখতে কেন পারছিস না? প্রপারলি এইভাবে লিখবি, হিয়ার মিন ইজ ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু, এই পুরো যোগটা লিখলি 99 প্লাস 110 প্লাস আমি ডট ডট দিচ্ছি তোরা দিবি না, 129 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু যেটা আসলো সেটা। কারেক্ট? হ্যাঁ, কি বলছিস জোরে বল। হ্যাঁ, তো এবার এরপর থেকে তো নম্বরটা কাটবো। হ্যাঁ, তো আরো কাটবো, বলে অনেক গ্রেস মার্কস রয়েছে। আর এখানে লাস্টে যে ইউনিটটা আছে সেই ইউনিটটা যেন দয়া করে এখানে দেখতে পাই। মিডিয়ান কিভাবে বের করা হবে? মিডিয়ান বের করার সময় এরকম একটা কলম দিবি, দিয়ে লিখবি দ্য অ্যারেঞ্জ ডেটা ইজ, যে ডেটাটাকে অ্যারেঞ্জ করে লিখবি 96 99 and so on, understood, up to 144। তারপর লিখবি হিয়ার n is equal to 10 which is even, so the median will be the average of the n by 2th term and the n by 2 plus first term, that is the 5th and 6th term therefore median is equal to ওইটা প্লাস ওইটা ডিভাইডেড বাই 2 ইউনিটস। এইভাবে পরিষ্কার করে লিখবি, তবে নম্বর দেবো, নাহলে কেউ নম্বর দেবে না তোদেরকে, না আমরা, না বোর্ড, না কোথাও। আন্ডারস্টুড এভরিওয়ান হাউ টু রাইট অ্যান অ্যান্সার? আচ্ছা, এবার ডিসপারশন। ডিসপারশন দু রকমের হয়, একটা হলো অ্যাবসলিউট আর একটা রিলেটিভ। এবার অ্যাবসলিউট ডিসপারশনস এর মধ্যে অনেক কিছুই হয়, কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে দুটো, একটা হলো গিয়ে রেঞ্জ আর একটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। রিলেটিভের মধ্যে অনেকগুলো হয়, কিন্তু আমাদের সিলেবাসে একটাই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এবার দেখ, ডেটা দিচ্ছি 2 4 6 8 10, 2 3 6 9 10, 1 4 6 8 11 11, হ্যাঁ 2 4 6 8 10, 2 3 6 9 10, 1 4 6 8 11, কারেক্ট? অ্যাভারেজ করে দেখ, এর অ্যাভারেজ করে দেখ 6 আসবে, আসবেই, করে দেখে নে। এর অ্যাভারেজ করে দেখ 6 আসবেই, এরও অ্যাভারেজ করে দেখ 6 আসবে। ডেটাগুলো আলাদা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি এক আসছে। মিডিয়ান নিয়ে দেখ, মিডিয়ানও 6 আসবে কোটার জন্য, করে দেখে নে, আসবেই।
the mean medians will be the same and it will be equal to 6. Now the question, how are we going to differentiate these theaters? There is one way. The first thing is range. Range is highest minus lowest. Their highest minus lowest koto? 10 minus 2 is equal to 8 units. Understood? সবাইকে রেঞ্জ বের করতে বলা হয়েছে, সবাই লিখে আসছে the range is 10 to 2. এটা কে শিখিয়েছে রেঞ্জ কিরকম 10 to 2 লেখা বা 2 to 10 এইভাবে লিখে এসেছে? কে শিখিয়েছে এটা? অ্যান্সার হবে এটা 10 ইউনিট 8 ইউনিট অ্যান্সার আসবে। হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, তো ফর্মুলাটা লিখে দিচ্ছি, এইচ হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। এখানে দেখ কত আছে, 11 মাইনাস 1 10 ইউনিটস ডিফার করে গেল। কিন্তু তাও এখানে প্রবলেম রয়েছে। কেন ডিফার, কেন প্রবলেম হচ্ছে? কারণ সবকিছুই সেম, খালি ভেতরের গ্যাপগুলো আলাদা। তো এই গ্যাপগুলো মেজার করার রাস্তা কি? 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। কি করছি, প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের অ্যাভারেজটাকে বিয়োগ করছি, যেই মাইনাস করে যেই ভ্যালুগুলো পাচ্ছি চার মাইনাস 4 মাইনাস 2 0 2 আর 4, যেই ভ্যালুগুলোকে পেলাম সেটাও তো অ্যাড করে দিতে হবে, অ্যাড করে সবসময় 0 আসবে, সেজন্য এটা হোল স্কোয়ার করে নেগেটিভ গুলোকে সরাতে পারি আমরা, যাতে এটা হোল স্কোয়ার করে এটা কত হলো 16, এটা কত হলো 4, এটা 0, এটা 4, এটা 16, এবার অ্যাভারেজ করে দেবো। সেখান থেকে আমি এই ফর্মুলা মানে সেটাই এই ফর্মুলা দিয়ে বুঝিয়েছি। এই ফর্মুলাটাকে আমরা বলবো ভেরিয়েন্স, এবং এই ফর্মুলাটার কোনো চেঞ্জ আসবে না ফর দিস এন। এন 30 ছোট হোক বড় হোক 2 হোক 200 হোক 2 লাখ হোক কিচ্ছু রিফার করে না, এনই থাকবে। n-1 will be used only for inferential statistics. যখন আমরা স্যাম্পল থেকে পপুলেশনে যাব তখন যে স্ট্যান্ডার্ড এরার ক্যালকুলেট করতে হবে স্ট্যাটিস্টিকের জন্য, সেখানে n-1 আসে। আমি জানি না তোরা কোন বই থেকে পড়ে এসিস, ম্যাক্সিমাম খাতাতে আমি দেখেছি সব জায়গায় আমি লিখেছে 1/n-1 সামেশন xi when n is less than 30, 1/n সামেশন xi when n is greater than equal to 30। কে শিখিয়েছে এটা তোদের? কোন বইতে রয়েছে দেখা? হ্যাঁ জোরে বল, আরে বল। ভেরিয়েন্স বললাম কথাটা। এবার এটা স্কোয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। পার্কে আছে, পার্কে থাকতে পারেন, অন্য একটা বইতে আছে করে থাকি, বাট দ্যাট ইজ নট রাইট, দ্যাট ক্যানট বি রাইট। এটাই একমাত্র রাস্তা। n-1 তখনই ইউজ হবে যখন আমরা স্ট্যান্ডার্ড এরার ক্যালকুলেট করব। স্ট্যান্ডার্ড এরার ক্যালকুলেট কখন করতে হয়? যখন আমরা ওই স্ট্যাটিস্টিক গুলো বানাবো, সে t মাইনাস x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরার অফ x মাইনাস এক্স বার, এইখানটাতে আমরা n-1 ইউজ করব। এখানে কোনো দিনও হবে না, হতে পারে না। and this is something I know for a fact। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা কি? এটার আবার স্কয়ার রুট করে দিলাম। আন্ডারস্টুড? তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা আমরা জানি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ইউনিটস। ঠিক আছে, আচ্ছা এবার আমার একটা কথা বল, একটা স্কুল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই স্কুলে একটা ক্লাসের অ্যাভারেজ হাইট এসছে আমাদের, সে অ্যাভারেজ ওয়েট এসছে ধর 55 কিলো, আর অ্যাভারেজ এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এসছে ধর 2.5 কিলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়েট। আর একটা স্কুল আছে ইংল্যান্ডে, তার অ্যাভারেজ এসছে সে 40 পাউন্ড, 40 না 60 পাউন্ড, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা বানিয়ে দিচ্ছি না ডেটা ভ্যালুগুলো, সে এসছে 3 পাউন্ড। কোনোভাবে কম্পেয়ার করতে পারবি? এবার সেম ইউনিট আনার জন্য দুটো জিনিস করা যেতে পারে, এক কনভার্ট করে দেওয়া যেতে পারে, which is not okay। আমরা কি করব? আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা কি? এসডি, হ্যাঁ এসডি ডিভাইডেড বাই মিন। ঠিক আছে,
হয় এটা, নয় যদি তোদের ইন্টু 100 করতে হয়, ইন্টু 100 করলে লাস্টে একটা পার্সেন্টেজ দয়া করে নিন। আন্ডারস্টুড? এভরিওয়ান আন্ডারস্টুড দিস? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলাটা বোঝা গেছে? এইচডি স্কোয়ার ছিল না, খুলে দেখে না, ছিল না, থাকতে পারে না, ইম্পসিবল, না জীবনে হয় না। এই দেখ এইচডির যা ইউনিট, এরও তাই ইউনিট, এই এখানে কেজি এখানে কেজি কেটে বাদ চলে যাবে, ব্যাস তখন আমরা কম্পেয়ারটা করতে পারবো। আন্ডারস্টুড? এবার দেখ এক্স বার যদি বেশি হয় আর এইচডি যদি কম হয় তাহলে তোর ভ্যালুটা ছোট আসবে। তো যত ছোট কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তত কনসিস্টেন্ট হয় ডেটাটা, আর কম্প্যারিজনও করা যায়। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা সবাই বুঝতে পেরেছিস? দুটো ফর্মুলা, যেটা ইচ্ছা হয় সেটা লিখবি, মানে দুটো মানে একই জিনিস, বাট যেটা ইচ্ছা হবে তোদের সেটাই লিখবি, যেটা মনে থাকবে। হয় এইচডি ডিভাইডেড বাই মিন, আর না হলে এইচডি ডিভাইডেড বাই মিন ইন্টু 100%। চেষ্টা করবি এটাই মনে রাখার, পার্সেন্টেজ সাইনটা দিতেই হবে। তো আরেকটা কোয়েশ্চেন এসেছিল মানে তোদের এমসি স্কিউনেস। হোয়াট ইজ স্কিউনেস? এই যে হিস্টোগ্রামটা আঁকলাম, একটা হিস্টোগ্রাম এঁকেছিলাম আমরা, ঠিক আছে? এটা যদি নাম্বার অফ ইন্টারভালস বাড়িয়ে দিই তাহলে দিস উইল বি আ স্মুথার ডায়াগ্রাম, কারেক্ট? এবার দেখ এরকম একটা ডায়াগ্রাম হলে বোথ সাইডে যদি ইকুয়াল, মোটামুটি ইকুয়াল প্রপোর্শন অফ ফ্রিকোয়েন্সিজ ডিভাইডেড থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক। এটা হলো সিমেট্রিক। যদি ধর এই দিকটাতে বেশি থাকে, স্কিউনেসটা কোন দিকে? লেফট স্কিউড এটা, হ্যাঁ। এবার দেখ আর যদি এই রকম দেখতে হয় তাহলে এটাকে বলবে লেফট স্কিউড। আচ্ছা এই ডায়াগ্রামটা থেকে কি বুঝতে পারছিস? এর জন্য যেহেতু এই সাইডে যতজন রয়েছে এই জন্য এই সাইডেও যতজন রয়েছে, মিডিয়ানটা তো পজিশনাল সেন্টার, এখানেই পড়বে, এইখানটাতে পড়বে, এই পয়েন্টটাতে পড়বে মিডিয়ানটা, মিনও এই পয়েন্টে পড়বে, মোডও এই পয়েন্টে পড়বে। দেখ ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ফর সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোড। কিচ্ছু না, মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোড ফর সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আন্ডারস্টুড? এটা স্কিউনেস এর বক্তব্য। এতদূর বোঝা গেছে? এটা বোঝা গেছে তো? যদি ধর এইদিকে স্কিউনেসটা বেশি হয়, পজিশনাল সেন্টারতে একটু এইদিকে শিফট করা যাবে, আর দেখ এদিকে বড় ভ্যালুস গুলো এদিকে টানছে, তো মিন আরো এদিকে চলে যাবে। তো ফর রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, আর এটা উল্টো হবে, মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড লেফট স্কিউটের জন্য। আচ্ছা আরেকটা জিনিস জেনে রাখ, এটা এম্পেরিক্যালি পাওয়া গেছে, মানে এটা কোনো প্রুফ নেই ম্যাথামেটিক্যাল, বাট যেটা দেখতে পাওয়া গেছে সেটা হলো এটা যদি এটা মিন, তো এটা মিন, দিস ইজ মিডিয়ান, দিস ইজ মোড, কারেক্ট? দ্যাট দিস গ্যাপ আর এই গ্যাপের মধ্যে রিলেশনশিপ হলে এই বড় গ্যাপটা ইজ অলওয়েজ থ্রাইস দ্য ছোট গ্যাপ, দ্য বিগার গ্যাপ ইজ অলওয়েজ থ্রাইস দ্য স্মলার গ্যাপ। মানে মিন মাইনাস মিডিয়ান is equal to 3 into mean minus mode. What did I say? This gap and this gap. Understood? কখন এই ফর্মুলাটা ইউজ হবে? কোনো ডেটা দেওয়ার নেই আমাকে, আর এই ছোট কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, কোনো ডেটা দেওয়ার নেই, খালি মিন বলা আছে আর মোড বলা আছে, বললো মিডিয়ান বের করতে, এখান দিয়ে বেরোবে। বোঝা গেল? মানে যে কোনো দুটো দেওয়া রয়েছে, একটা বের করতে বলা হয়েছে, এই ফর্মুলা দিয়ে বেরোবে। Everyone understood till now? করি তো এটা হচ্ছে পপুলেশন, স্যাম্পল সিলেক্ট করি। তো এই স্যাম্পল সিলেক্ট করার কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদের মতো যা ইচ্ছে সেটা তো আমরা সিলেক্ট করতে পারি না। ধর আমরা টেস্ট করতে চাইছি যে
একটা গ্রুপ অফ পিপল, ধর আমরা দেখছি যে 20 থেকে 60 এজ রয়েছে যাদের, তাদের মধ্যে আমরা টেস্ট করব। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পপুলেশন থেকে আমরা যারা 20 থেকে 60 পপুলেশন এজ গ্রুপের রয়েছে তাদেরকে সিলেক্ট করলাম। এই সিলেকশনেরও একটা বায়াস আমরা হতে পারবো না। যখন আমরা সিলেক্ট করব পপুলেশন থেকে, আমাদের ইচ্ছে মতো পপুলেশন আমরা সিলেক্ট করতে পারবো না। সাপোজ ধর আমরা কোন একটা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখলাম যে ওই স্কুলের ওভারঅল পড়াশোনা স্টুডেন্টদের মার্কস কেমন, তো আমার ইচ্ছে হলো যে আমি ক্লাসের একদম টপ 10 স্টুডেন্টদের মার্কস নিলাম। তো এইরকম যদি আমরা সিলেক্ট করি স্যাম্পল, তখন আমাদের খুবই ভুলভাল রেজাল্ট দেবে। তো তাই আমরা এরকম সিলেক্ট করতে পারবো না, আমাদের সবাইকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যখন সিলেক্ট করব তখন আনবায়াসড হতে হবে স্যাম্পল। তাহলে প্রথম পপুলেশন থেকে আমরা স্যাম্পল সিলেক্ট করলাম। এবার কথা হচ্ছে যে আমরা কতটা স্যাম্পল লাগবে। একটা টেস্টের একটা নির্দিষ্ট স্যাম্পল সাইজ লাগে, তারপর ঠিক করতে হবে স্যাম্পল সাইজ কত। যখন আমরা পপুলেশন সাইজটা জানি তখন আমরা ইউজ করি, তো আমরা তখন ইউজ করি এই ফর্মুলাটা। এটা হচ্ছে এরর টার্ম, তোরা জানিস নিশ্চয়ই। এরর কি সেটা জানিস তো? আইডিয়া এরর কি মানে সেই কনসেপ্টটা আছে তো, এরর কি মানে কি করে তৈরি হয় এররটা। যেহেতু আমরা টোটাল পপুলেশন নিচ্ছি না, অবভিয়াসলি পপুলেশন থেকে স্যাম্পল নিচ্ছি, তো কিছু তো ভুল হবেই, এরর তো আসবেই। তো সেই এরর টার্মটাকে আমরা এখানে কনসিডার করি। আমরা ধরে নিই যে এত পার্সেন্ট আমাদের এরর আছে, তারপর আমরা এগোই। তো এটা হচ্ছে পপুলেশন সাইজ, এটা হচ্ছে এরর টার্ম। এটা দিলে আমরা স্যাম্পল সাইজ পেয়ে যাব। আর যখন আমরা পপুলেশন সাইজ জানি না, এটা যখন পপুলেশন নোন, আর যখন পপুলেশন আননোন, small n equals to capital N by 1 plus capital N into small e square। এটা যখন পপুলেশন সাইজ নোন, আর যখন আননোন হবে তখন এই ফর্মুলাটা কি তোদের আছে, মানে আগে কি করেছিস? এই ফর্মুলাটা z into p root over p into 1 minus p, না মনে হয়। এটা লিখে রাখ, আমি পরের দিন দেখে বলবো অ্যাকচুয়ালি তোদের আছে না নেই। যাই হোক, তোদের এই ফর্মুলাটা আছে, এটাই মেইনলি ইউজড হয়। তাহলে টেস্টিং এর প্রথম গেল পপুলেশন, সেখান থেকে স্যাম্পল সাইজ হয়ে গেল। এবার হচ্ছে থার্ড আসে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে মানে তোদের যে ভ্যালুটা আমরা বলি যে 0.05 আলফা, যেটা টেস্টিং এ লেখা থাকে, সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে একটা টেস্ট করতে গেলেও আমরা ধরে নিই যে আমরা এতটা এরর মানবো, তারপরের এরর হলে টেস্টটা আর ভ্যালিড হবে না। তো সেটাকে বলা হয় সিগনিফিকেন্স লেভেল। টাইপ 1 এরর, টাইপ 2 এরর তো পড়েছিস তো নাকি না? মানে শুনেছিস তো, ভুলে গেছিস, ঠিক আছে ফাইন। যাই হোক, সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে ওটাই যেটা আমরা একটা টেস্ট করছি, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এতটুকু ভুল আমাদের হবে, 5% ভুল হতে পারে, সেটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। তোদের 0.05 হয়, মানে 5% অবধি আমরা একসেপ্ট করব। তারপর যদি সিগনিফিকেন্স লেভেল হয়ে যায় তাহলে সেই টেস্টটা আমরা আর একসেপ্ট করি না, মানে সেটা ভুল টেস্ট। তো এটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। তাহলে টেস্টিং এর প্রথম তিনটে পার্ট কমপ্লিট। একটা হচ্ছে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, ফার্স্টে তো টেস্টিং এর কি টেস্ট করব সেটা, তারপর হচ্ছে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, তারপর আসে সিগনিফিকেন্স লেভেল, তারপর হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স, তারপর যা যা করতে হয় তোরা জানিস, রিজেক্ট, নাল হাইপোথিসিস, সেটা। এবার হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কোনটা? হ্যাঁ, মানে আমাদের অ্যাজাম্পশনের অপোজিটটা হচ্ছে তোর নাল হাইপোথিসিস। হ্যাঁ, তোরা টেস্টের কেউ কিন্তু নাল হাইপোথিসিস ডিফাইন করিসনি পরীক্ষার খাতায়, টাইম ছিল না বললে হবে না। এবার নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু টেস্ট হাইপোথিসিস ওটা ডিফাইন করতেই হবে, ওটা ছাড়া টেস্টের মানেই হয় না। একটা জিনিস স্টার্ট করছিস যার ওপরটাই নেই, এটা কি করে নাম্বার দেওয়া হবে? আর টেস্টের লাস্টেও তোরা ডিসিশনটা ক্লিয়ারলি লেখ যে এটা আমরা একসেপ্ট করছি, এটা আমরা রিজেক্ট করছি।
তো নাল হাইপোথিসিস সেটাই যেটা আমরা অ্যাজিউম করছি তার অপোজিট না, মোস্ট অফ দ্য টাইম ইকুয়াল টু। যদি পুরোটা নাও লিখতে পারিস তাহলে জাস্ট যেটা লেখা আছে ওখানে সেটাই ঢুকে দিবি, যেটা ইকুয়াল এটা না নট ইকুয়াল, বা নোটেশন দিয়ে দিবি যে ইকুয়াল নট ইকুয়াল, এই দুটো কথাও অন্তত যেন খাতায় থাকে। একদম কিছুই নেই, এটা তো শুরুই নেই, তো শেষ হবে কোত্থেকে? তো নাল হাইপোথিসিস হলো, নাল হাইপোথিসিস লিখবি, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক্স। আর একটা কথা হচ্ছে লাস্টে যখন ডিসিশন রুল লিখবি তখন হচ্ছে উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস হবে, কেউ লিখবি না যে উই একসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস। আইদার উই রিজেক্ট নাল হাইপোথিসিস, আইদার উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। উই একসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস এটা হয় না, এটা হয় না, তার কারণ আছে, জানার দরকার নেই, কিন্তু এটা লিখবি না কেউ পরীক্ষার খাতায়। বাস ক্লিয়ার? পরের দিন টেস্টিং পড়াবো, বাকিটা তোরা দেখে আসবি। যদি পার্টিকুলার কোনো টেস্টের প্রবলেম থাকে আমি সেটা বলবো, না হলে পুরোটাই বলবো। এই টক্সিকোলজি ক্লাসিফিকেশন হিসেবে আমরা এখন ভেজিটেবল ইরিটেন্টস শুরু করছি। এমনি ক্লাসিফিকেশন হিসেবে আছে হচ্ছে কোরোসিভস, তারপরে অর্গানিক, ইনঅর্গানিক, মেটালিক, নন মেটালিক পয়জনস আছে, ভেজিটেবল ইরিটেন্টস আছে, এরপরে মিসেলেনিয়াস আছে যেগুলো যেমন হাউসহোল্ড পয়জন থাকে, অল আউট, ওই কি বলে ব্লিচিং এজেন্ট, এগুলো। তো এক্সামে নর্মালি কোয়েশ্চেন আসে স্পটিং এ, ঠিক আছে, কিংবা এমনি শর্ট নোটসেও লিখতে বলতে পারে যে দাতুরা থেকে কি হতে পারে, কি থেকে কি হতে পারে, মেডিকো লিগাল, এইরকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে। লং কোয়েশ্চেন রেয়ারলি আসে, স্পটিং এ তো আসবেই আসবে, আর শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, প্র্যাকটিক্যালে কিংবা থিওরিতেও আসতে পারে। তো আমরা শুরু করছি হচ্ছে ভেজিটেবল ইরিটেন্টস। তো ভেজিটেবল ইরিটেন্টস এ ফার্স্ট অফ অল আমরা জানতে হবে যে প্লান্ট থেকে কি করে পয়জনিং হয় নর্মালি। তো নর্মালি স্নেক ভেনাম হোক কিংবা প্লান্ট টক্সিনে ওই টক্স অ্যালবুমিন বলে একটা জিনিস থাকে, টক্স অ্যালবুমিন এখানে কি দিয়েছে, দে ব্লক প্রোটিন সিনথেসিস, তাই তো। প্লাস আর একটা জিনিস যেটা করে, ইট ইন্ডিউসেস অ্যান্টিজেনিসিটি, মানে অ্যান্টিজেনের মতন মিমিক করে হয় আর কি, ঠিক আছে। ইট অ্যাক্টস লাইক অ্যান অ্যান্টিজেন। তো they block protein synthesis by inhibition of RNA polymerase 2 in ribosomes, and they are cytotoxic as well as vasculotoxic. আর এগুলো যেগুলো ভাবে ডেথ হয় ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি থেকে, ঠিক আছে। এইবার কোশ্চেন আসে হচ্ছে ডাইরেক্টলি প্রথমেই কোশ্চেন করবে হোয়াট ইজ পয়জন, ঠিক আছে, হোয়াট ইজ পয়জন মানে যেটা ভাইভাতে আসবে। তো ওইটা দেখতে হবে কি পয়জন কি, তোমাদের যা ইয়ে আছে ওতে এ করে নেবে ডেফিনেশন পার্টটা, এখন ওগুলো করতে গেলে অনেক সময় চলে যাবে। হোয়াট ইজ পয়জন, ক্লাসিফিকেশন অফ পয়জন, এগুলো জিজ্ঞেস করে ভাইভাতে। চলো এবার আমরা তাহলে ভেজিটেবল ইরিটেন্টস এ প্রথমে ক্যাস্টর থেকে শুরু করি। ক্যাস্টর সিড, ঠিক আছে, এখানে আছে আমাদের কাছে ক্যাস্টর সিড, এখানে পাস করে দাও, সবাই দেখতে পাবে। ওর মধ্যে মিক্স আছে ক্যাস্টর আর ক্রোটন, ঠিক আছে, ক্যাস্টরও আছে ক্রোটনও আছে, মিক্সচার আছে এতে, দেখতে এরকমই হবে। সো সব থেকে আগে জানতে হবে এটাকে আমরা পরীক্ষাতে এলে লিখবো কিভাবে, হাউ টু রাইট, মানে ম্যানার অফ, মানে রাইটিংটা কিভাবে করবে। ফার্স্ট অফ অল ইউ শুড রাইট দি আইডেন্টিফিকেশন, ঠিক আছে, আইডেন্টিফিকেশনে লিখবে কেমন দেখতে হয়। So what it is stated there, it is oval shaped, glossy brown, তাই তো, oval shaped, glossy brown, mottled in appearance and surface is ornamented, মানে সারফেসটা দেখো এটা গ্লসি চকচকে প্লাস অর্নামেন্টাল, মানে একটা সুন্দর দেখতে একটা ডেকোরেশনের মতন হয়ে রয়েছে, ওভাল শেপড, তাই তো। নর্মালি ইট ইজ ব্রাউন ইন কালার and it can be red in color also. So two varieties are there, large red seeds with brown blotches, and there is another one that is small gray bright polished brown spots having, ঠিক আছে। তো ক্যাস্টর আর ক্রোটনে খুব একই রকম দেখতে হয়, একটু আলাদা। দিস ইজ ক্রোটন, ঠিক আছে, ওটা একটু ডেকোরেটেড ছিল, গ্লসি ছিল, এটা একটু ম্যাটের মতন দেখতে, ঠিক আছে।
ডেকোরেশন পার্টটা অতটা ভালো না, বোঝা যাচ্ছে একই রকম, সাইজটাও ঠিক একই রকম, ওর মধ্যেই মিক্সড আছে, ওই যে যেটা পাস করতে বলেছি দেখতে পাবে ওর মধ্যে ক্রোটনও আছে, ক্যাস্টরও আছে। তো যেগুলো একটু চকচকে করে দেখতে পাবে সেটাকে বলবে ক্যাস্টর, ঠিক আছে। আর যেগুলো একটু ম্যাট কালারের, মানে ম্যাট, ম্যাট মানে বোঝো তো, গ্লসি ম্যাট, তো একটু যেটা বেশি চকচকে নট গ্লসি, ঠিক আছে, রাফ সারফেস, তো সেগুলো হবে কি, এটা ক্রোটন। এটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে এই স্লাইডটা, ঠিক আছে, সো দ্যাট at least you prepare as it is like this only. পরীক্ষার আগে যদি অ্যাডিশনালি কিছু পড়তে পারো দেন ওয়েল এন্ড গুড, ঠিক আছে, এর বাইরে কিছু যদি পড়ো, বাট দিস ইজ দি বেস মিনিমাম দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইন ইউর এক্সাম। যদি যে কোনো পয়জন এরকম যদি প্রেজেন্ট করা হয় এক্সামে, সিম্পলি এরকম দিয়ে দেওয়া হবে, ওই যে যেটা দেখা যাচ্ছে ওই একটা বক্সের মতন দিয়ে বলবে স্পটিং এ, কিছু কোয়েশ্চেন থাকবে না, স্পটিং জাস্ট ওখানে গিয়ে তোমাকে ওটাকে আইডেন্টিফাই করতে হবে, আর যদি শর্টে থাকে তাহলে ওর ব্যাপারে লিখতে হতে পারে, যেগুলো এইগুলো লিখবে স্টার্টিং ফ্রম আইডেন্টিফিকেশন, তারপরে আসছে বটানিক্যাল নেম, আইডেন্টিফিকেশন, তারপরে লিখবে বটানিক্যাল নেম, কি বলে ওকে, সো দিস ইজ রেসিনাস কমিউনিস, ঠিক আছে, তারপরে লিখবে ফেটাল পিরিয়ড আর ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, ঠিক আছে। এরপরে লিখবে হচ্ছে টক্সিক প্রিন্সিপাল। সো টক্সিক প্রিন্সিপালে কি কি আছে, the entire plant is poisonous, ঠিক আছে, the entire plant is poisonous, but the most poisonous thing is the seeds, ঠিক আছে। So the main thing is ricin এর use earlier it was used by the KGB মানে মস্কোর, আমাদের যেমন র আছে, পাকিস্তানের কি বলে ওটাকে আইএসআই আছে, রাশিয়াতে কেজিবি আছে, ইউএসএ তে কি আছে, সিআইএ আছে, তাই তো। সো দোজ পিপল এট দ্যাট টাইম, এখন না, এখন তো আরো আধুনিক মোর অ্যাডভান্সড পয়জনস আর দেয়ার, দ্যাট ওয়াজ ইউজড ফর অ্যাসাসিনেশন, রাইসিন। Why? Because it is very difficult to detect at those times. এখন ডিটেক্ট করা যায়, but at that time it was very difficult to detect. Plus the signs and symptoms were very vague. মানে যা কিছুতে ওরকম signs and symptoms হতে পারত। So that is ricin. So it was used in one very popular case where a KGB agent assassinated one adversary by using ricin. What he did was he used ricin in a pellet, okay, and he was used in an umbrella, okay, umbrella একটা এন্ডে রাইসিনের গানের মতন ইউজ করা হয়েছিল ওটাকে, just he was walking by and suddenly he just stabbed it, মানে ওখান থেকে পেলেটটা ইন্ট্রোডিউস করলো ওই সাবজেক্টটার বডিতে। After few days the subject died. Later on postmortem and analysis they found that he was poisoned by ricin. Okay, that was very popular case at that time. Anyway, so ricin and ricinoleic acid, these are the toxic principles, ঠিক আছে, by which there is toxicity. So next we have to write the medico-legal significance, or we start writing by signs and symptoms. Signs and symptoms এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে watering of eyes, তারপরে nasal inflammation, as the name suggests irritant, it will have all the irritant properties. Sneezing, nasal inflammation, headache, এগুলো pharyngitis, bronchitis, dermatitis, anything like that. And
fatal dose 10 seeds or 6 mg of ricin, and fatal period will be 36 to 48 hours on average. Okay, so how will you treat it? Treatment is, first of all, any case, any poisoning case comes in your what do you call emergency. First you take history, then what do you do? If he has or she has ingested it within 2 hours, within 2 hours যদি injection হয়, what do you do? Gastric lavage. So you perform a gastric lavage within 2 hours. Okay, gastric lavage করার পর, even if it is more than 2 hours, then what will you do? Bowel irrigation. ঠিক আছে? So that means that it has surpassed the stomach and it has entered the intestine. Then you have to get irrigation, bowel irrigation. Okay, then you can use activated charcoal and all. Okay, বোঝা গেল গ্যাস্ট্রিক লাভাজ কখন ব্যবহার করতে হয় আর হোল বাউল ইরিগেশন কখন করতে হয়। ওকে, কোশ্চেন, within 2 hours gastric lavage, after that whole bowel irrigation. Fine. Our activated charcoal is instilled. Activated charcoal. So activated charcoal is given after gastric lavage. ঠিক আছে, gastric lavage করে দিলে, then you use around 60 gram of activated charcoal is mixed in water and is given via Ryle's tube. Okay, gastric lavage e Ryle's tube use kora hoy. So after that you can give, after gastric lavage you can instill the activated charcoal through the Ryle's tube, and it should matlab ওটা আবার বের করবে না, অ্যাসপিরেট করবে না, ওটা থাকবে। What it will do is it will absorb, মানে ওদের ছোট ছোট pores থাকে, what they do is they engulf the poisonous particles inside them so that it is not, মানে এটা বডিতে এক্সক্রিট করতে দেয় না, so it will just pass away, যেমন করে স্টুল দিয়ে পাস করে, অ্যাবসর্পশন করতে দেয় না। ওকে, তাহলে এগুলো লিখতে পারবে তো, ক্যাস্টর অয়েলে এগুলো লিখতে হবে, ঠিক আছে, সোজা তো, অতটা কঠিন না, তাই তো? Similarly, all poisons will follow the same manner. কি কি থাকলো? First is identification, then signs and symptoms পরে আসবে। First of all, identification, botanical name, ঠিক আছে, তারপরে টক্সিক প্রিন্সিপাল, তারপরে ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, তারপরে আসবে সাইন্স এন্ড সিমটমস আর ট্রিটমেন্ট। তারপরে এটাতে আরেকটা কিছু লিখতে হয়, সেটা হচ্ছে whether this poison, মানে যেটা মেডিকো লিগাল সিগনিফিকেন্সে আসে, মানে ইনফারেন্স, whether it is poison means it is accidental, homicidal or suicidal. So ওইটাতে কি লিখবে, কি হতে পারে বলো? হোমিসাইডাল হবে, ভেরি রেয়ার। Suicidal, very rare. Accidental maybe, because small children while playing can consume it. ঠিক আছে, homicide করা কি করে করবে এটা? This tastes very bad and it is big in size. So ideal poison কাকে বলা হয়? Ideal homicidal poison, yes, so it should be cheap, readily available, and it mimics other symptoms, মানে is means not very easily detectable, right? All right, so ideal poison e give an example for ideal homicidal poison. Arsenic, ফিনল, মানে ওটা টেস্টটা কেমন হবে? One can detect while consuming. Arsenic tasteless, detection খুব, it's not very, it's very difficult. তাহলে বোঝা গেল, এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে MLI, homicidal, suicidal, accidental and why। ঠিক আছে, এইসব লেখার পর ট্রিটমেন্টের পর
হ্যাঁ, ওইটা তিনটে পয়েন্ট লিখবে। ফার্স্টলি লিখবে অ্যাক্সিডেন্টাল, পসিবল ইফ কনজিউমড বাই চিলড্রেন, সুইসাইডাল রেয়ার, রেয়ার, হোমিসাইডাল রেয়ার। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো ক্যাস্টর। এরপরে আসছি ক্রোটন। See this part, okay? Abortifacient মানে এটা ওই সেই এতে its paste can be used in an abortion stick to induce abortion, ঠিক আছে? এটা নরমালি সব ইরিটেন্ট পয়জনিং এ কমন থাকে abortifacient। আর malingering মানে হচ্ছে if its paste or decoction is used, if it's installed in the eye, it can cause conjunctivitis, ঠিক আছে? So this thing also you can add MLI। আর আরেকটা আছে ইউজ, কমার্শিয়াল আর জুডিশিয়াল ইউজ। ইট ইজ ইউজড অ্যাজ, মানে ওই আগেকার হাকিম আর বৈদ্যা যারা থাকতো, যারা ওই আয়ুর্বেদা প্র্যাকটিস করতো, তারা কি করতো, ওটা লিভস টিপস নিয়ে ওটাকে কিছু করে পেস্ট টেস্ট বানিয়ে ওই জয়েন্ট পেন হোক কি কিছু হোক, আর্থ্রাইটিস হোক, ওটা ইউজ করতো। দ্যাট ওয়াজ ইট ইউজ লাইক দ্যাট। অ্যান্ড অয়েল ওয়াজ ইউজড ফর দিয়া জ্বালানোর জন্য ইউজ করতো অয়েলটা, ইলুমিনেশন পারপাস। এইটাই আর কি। হ্যাঁ, castor oil one can use castor oil as hair এ লাগানোর জন্য ব্যবহার হয়, হেয়ার অয়েল হিসেবে, ঠিক আছে? that is not poisonous. Ingestion it will cause poison, it is poisonous. And that oil contains ricinoleic acid, ঠিক আছে? যেটা তোমরা বলছিলে, that doesn't have ricin. Oil contains ricinoleic acid, ricinoleic acid, ঠিক আছে? that is non poisonous oilটা, that what that normally is they use as hair oil. Okay, PM findings এ not very atypical কিছু পাওয়া যায় না। নরমালি যেমন সবকিছুতে যেমন থাকে, gastric submucosa will be inflamed, reddish থাকে। Okay, mucosa of GI is congested, ঠিক আছে? softened, inflamed, erosion থাকতেও পারে, না থাকতেও পারে। it is common for almost all poisons, ঠিক আছে? not very typical. Main thing is if you can find the fragments of the seeds, fragments of the seed is important, then we can definitely say that it was due to poisoning due to castor. If we can find the fragments of the seed, ota thakle it is definite. Otherwise all these things are similar for all the poisons, ঠিক আছে? বোঝা গেল? এবার নেক্সট কোয়েশ্চেন। এটা পিএম ফাইন্ডিংস, পোস্টমর্টম ফাইন্ডিংস ছিল ওটা। আর তোমরা গ্যাস্ট্রিক লাভাজ করে সিড পাওয়া খুব কঠিন, বিকজ ইট ইজ বিগার সাইজ, দেখছো তো? সো গ্যাস্ট্রিক লাভাজ করলে যদি তোমরা রাইলস টিউব এদিকে যদি করো সেটালে পাবে না। if you use other tube, Ewald's tube or other that has a big opening, ঠিক আছে? গ্যাস্ট্রিক লাভাজ টিউব বলা হয়, সেটা দিয়ে করলে হয়তো পেতে পারো। but in Ryle's tube it is very difficult. Only if it is chewed, মানে চেবানোর পর যদি ইনজেস্ট করা থাকে, then you can find the particles. Next is croton. Croton also it is oval in shape, oblongated, then it is grayish brown, non-glossy surface with longitudinal lines on the surface. Measurement লিখে দিতে পারো 1.27 centimeter into 0.84 centimeter, weighs around 240 milligram. Botanical name is Croton tigilium, Croton tigilium. Fatal dose 4 seeds, okay, about 4 seeds. Fatal period is 4 to 6 hours on an average. So toxin principle is crotin, crotonoside, crotonol, crotonoleic acid, methyl crotonic acid, and some other volatile and fatty acids. Okay, বোঝা গেল?
এগুলো লিখতে হবে এইভাবে, অ্যাজ ইট ইজ যেমন ছিল ওইভাবে, খালি ফেটাল ডোজ আর ফেটাল পিরিয়ডটা ওপরে লিখতে পারো। দেন কামস মেডিকো লিগাল অ্যাসপেক্ট। পরে সাইন অ্যান্ড সিমটমস ওই সেম, সবকিছুর ওই সেমই থাকবে। ইরিটেন্ট পয়জন অ্যাজ ইরিটেন্ট পয়জন ওই একই হবে, ওই কি বলে স্নিজিং হবে, তারপরে বার্নিং সেন্সেশন, রেডনেস, ভেসিকুলেশন সব একই রকম থাকবে সাইন্স এন্ড সিম্পটম অ্যাজ ইট ইজ অ্যান ইরিটেন্ট। সো ওটা বলার অত কিছু নেই। সো মেডিকো লিগাল অ্যাসপেক্ট একদম সেম ওরকমই। homicidal if given through food, but it is rare because rarely homicide korte gele, if somebody wants to commit a homicide, he wants to do it, means make certain that the individual dies, ঠিক আছে? And these poisons there are chances of survival and it can be detected if it is found in mouth, মানে ওরা যদি খেতে গিয়ে যদি বুঝেই গেল যে এটা পয়জন তাহলে তো খাবে না। So it is not that ideal homicidal poison, but it can be used. Sometimes what happens, they boil the seed and introduce it in the food, দিয়ে ওটা করার চেষ্টা করে, but it's rare. Suicidal is rare, accidental maybe যদি বাচ্চারা খেয়ে নেয়, ঠিক আছে? It is almost same for all these seed poisons. ওকে, সিড পয়জনস এ এগুলো সেম থাকবে এরকম। সুইসাইডাল রেয়ার, অ্যাক্সিডেন্টাল মেবি ডিউ টু ইফ কনজিউমড বাই দি চিলড্রেন অ্যাক্সিডেন্টালি while playing. হোমিসাইডাল রেয়ার। ওকে, নাও কামিং টু অ্যারো পয়জন। অ্যারো পয়জন মানে কি হচ্ছে, সামটাইমস ইন tribal people they used to make paste with these seeds. কোনটা ওটা বলছি আগে ইম্পর্টেন্ট গুলো বলে দিই। এতে অ্যারো পয়জন যেটা আসছে, they make a paste out of this and use it, মানে ওটা অ্যাপ্লাই করে অ্যারো হেডে, so that they can use to kill the whatever they hunt easily. যেমন এটা আগে এতে ইউজ হতো কুরারে জানো, কুরারে পয়জনিং, ঠিক আছে? সো similarly it can be used. Other things that are similar for all abortifacients, again they can use it as a paste in a stick and introduce into the vagina in the cervical canal to cause a foreign body reaction and there will be abortion, ঠিক আছে? সিমিলার। আর কি ক্যাটেল পয়জন তো করতেই পারে, হিউম্যানস করতে পারে, সবই করতে পারে। নেক্সট ইজ ওকে মার্কিং নাট। আচ্ছা, মার্কিং নাট না, এটা So next is rati seeds. Rati seeds are also known as conch. Scientific name, মানে botanical name is Abrus precatorius. ঠিক আছে? এক্সামিনাররা জিজ্ঞেস করে সায়েন্টিফিক নেম কি বলবে, কোথায় ইউজ হয়, where it is used. Normally earlier it was used in by the jewelers মানে যারা ওই স্বর্ণকার থাকতো তারা ওইটা দিয়ে weight measure করতো gold items এর. So each seeds were about 105 milligrams in weight. So 10টা হয়ে গেলে এরকম ভাবে মেজার করতো সেই সময়কার আগেকার সময়। So rati seeds were used normally for those purposes, but it is very poisonous, মানে সুপার পয়জনের মধ্যে পড়ে, এটা সুপার টক্সিক, যেটাকে টক্সিন বলা হয়। So first of all you will write about the identification part. Identification part এ লিখতে कुछ অসুবিধা নেই। কিরকম দেখতে, small oval pea like seed, red color with black dot at one end.
ঠিক আছে? You can write the identification part. It can be other colored also, মানে white color হতে পারে, pure black color এর হতে পারে. So you should write all that. Please keep quiet. Please keep quiet. So fatal dose. এবার এদের fatal dose-টা দেখো. রাখো, খেয়ে নিয়েছে নাকি কেউ? হসপিটাল অ্যাডমিট করতে হবে তাহলে। What is the fatal dose? Half seed to 1 seed, extremely poisonous. Okay. Half to 1 seed. এই দাও দাও দাও, ওটা বন্ধ করো। Close it down. So, what is this toxic principle? Toxic principle is abrin. Abrin or ABRIN, and there is another one ABRINE. Abrin or abrine bola hoy. It has N-methyl tryptophan as an amino acid, and there is abralin, a glucoside. All right. মনে থাকবে toxic principle abrin. All right. এটা abrin আর এখানে একটা e মিসিং আছে, ঠিক আছে? ABRINE থাকবে আর একটা এখানে হচ্ছে abralin. That is spelling mistake is there. One E will be there. Huh? Main is this one. Okay. So abrin is 0.001 to 0.002 mg per kilogram lethal dose. বোঝা গেল, it is very toxic. Very, very toxic. Fatal period is 3 to 5 days. Medical legal aspect. So this chapter, poisoning, one has to by heart. Okay, there is not much to explain. Only thing I can tell you is what normally questions are asked from here. All these poisons, around 30 poisons are there. 30 টা poison আছে. Corrosives এ থাকবে, irritant poisoning এ বলছি, example বলছি, sulfuric acid থাকবে, nitric acid থাকবে, তারপরে কার্বলিক অ্যাসিড থাকতে পারে, এইগুলো corrosives এ। তারপরে অ্যাসিড হলো, অ্যালকালিতে হয়তো কয়েকটা থাকবে, আর মেটাল সল্টস এ কিছু থাকবে। তারপরে ইরিটেন্ট মেটালিক, নন মেটালিকে ওই কপার সালফেট, জিঙ্ক, মার্কিউরি, লেড, আর্সেনিক এগুলো থাকবে। প্লাস ভেজিটেবলে তো এগুলো আছে যেগুলো দেখালাম, প্লাস দাতুরা, ইয়েলো অলিয়েন্ডার, তারপরে আরো কয়েকটা কিছু কিছু থাকবে। আরো যা যা ওগুলো করাবো। তো অলমোস্ট 30 poisons one has to memorize. 30 poisons in total যদি দেখা যায় 30 poisons. Okay, so vegetable poisons are the easiest one. Vegetable poison টা হচ্ছে easiest one because everything is similar, only the toxic principle changes. কোনটায় কি থাকে, অ্যাব্রিন কিতে কোথায় থাকে, রাইসিন কোথায় থাকে, এক একটা টেবিল বানিয়ে নেবে। ভেজিটেবল পয়জন দিয়ে একসঙ্গে পড়বে, তারপরে corrosives একসঙ্গে পড়বে। that will be much easier. ওকে, এরপরে তাহলে আমরা কন্টিনিউ করি। মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টস এ সেম বললাম, যেটা used by goldsmiths to weigh gold, silver. তারপরে it is used
ফর অ্যালোপেশিয়া মানে ওই আগেকার যুগে এগুলোকে ইউজ করা হতো ওই হাকিম বৈদ্য যারা ছিল তারা ওটাকে পিষে টিষে ওটাকে থেকে কিছু কিছু তৈরি করতো ঠিক আছে নাও ইট ইজ নট মাচ ইউজ লাইক দ্যাট and for homicidal purpose yes it can be used here as homicidal ones তো সুই সুতারি বলে একটা জিনিস আছে what is সুই সুতারি means what they do is they boil the seeds okay after boiling the seeds they mix it with datura and other onion and they make a paste out of it and they give a shape of a needle ঠিক আছে ছোট about 15 mm size needle and they dry it in air not in under sunlight so this appears like a needle so what they do is it is normally used for homicidal poison or as a cattle poison কি করা হতো আগেকার যদি কিছু রাইভালরি হতো তো once মানে যার ইন্টেনশন থাকতো they used it in a wooden handle and used to stab the cattle at its back ঠিক আছে after few days the cattle dies so same thing if it is used in humans so humans এ কি হচ্ছে they can say আমার এখানে ব্যথা হচ্ছে so death is not very common but cattle তো বলতে পারবে না আমার কি হচ্ছে so normally suicidariর significance কি হচ্ছে যে they mimic the mark of a viper bite মনে হবে যে সাপে কামড়িয়েছিল ওকে দেখা গেল পাই if they find two what you call fang marks ঠিক আছে তো it can mimic like a viper bite mark all right so homicide mimicking সাপে কামড়ানোকে কি বলে একই ম্যানার হবে সাপে কামড়ালে অ্যাক্সিডেন্টাল তাই তো so homicide mimicking accidental same thing is mentioned here how it is used and all okay then suicidal it is rare nobody wants to die like that accidental বাচ্চারা খেয়ে নিলে হবে any seed বাচ্চারা খেতে ভালোবাসে বাচ্চা খেয়ে নিতে পারে তাই তো accidental it may be arrow poison again same arrow poison এ ব্যবহার করা যেতে পারে it can be used the paste can be used at the tip of the arrows because it has a super toxic তাই তো very little amount is needed for killing so and it can be used as earlier used as aphrodisiac okay they earlier they used to nowadays it is not used earlier it was used okay all right aphrodisiac is like what you call কি করে বোঝাই sexual okay enhance the sexual activity आगे जेटा enhancing the mood बनाना जिसको बोलते हैं ठीक है aphrodisiac so order বুঝলে কিভাবে লিখতে হবে এগুলো তো মুখস্থ করতে হবে লিখবে কিভাবে ওটা ইম্পর্টেন্ট না হলে ওই স্যার ওই কেটে কুটে গোল্লা বসিয়ে দেবে ঠিক আছে আইডেন্টিফিকেশনটা আগে লিখবে কেমন দেখতে হয় সব পয়জনের আইডেন্টিফিকেশন লিখবে ভালো করে কেমন যদি বোতলে থাকে ব্লু কালারের থাকে লিখবে ব্লু কালারের if it is adherent to the bottle it will write adherent to the bottle আসবে সব পয়জনিং এর আইডেন্টিফিকেশন কিভাবে লিখতে হয় ওইভাবে লিখবে মেইন ইম্পর্টেন্ট দেন ইউ রাইট হোয়াট ইট ইজ তারপরে লিখবে ওই কি বলে সায়েন্টিফিক নেম বটানিক্যাল নেম দেন অ্যাক্টিভ প্রিন্সিপাল তারপরে যেভাবে বললাম ফেটাল পিরিয়ড ফেটাল ডোজ তারপরে সাইন্স এন্ড সিম্পটমস ট্রিটমেন্ট এগুলো তারপরে মেডিকো লিগ্যাল ইনফারেন্স অ্যাক্সিডেন্টাল হোমিসাইডাল কিনা অ্যাবর্টিফিকেন্ট কিনা তারপরে ওয়্যার ইট ইজ ইউজড জুডিশিয়াল ইউজ নন জুডিশিয়াল ইউজ মানে all these things okay judicious use injudicious মানে হচ্ছে criminal use all right বোঝা গেল কি লিখতে হবে না লিখতে হবে
আর বাকিটা মুখস্থ করতে হবে। এরপরে আসছে হচ্ছে মার্কিং নাট, ওইটা হয়ে গেছে। Explain to you, you may not write, or you can just write a single line that it is can be used as spikes. Fine. Okay. ওটা কই? Rati seeds. Do not steal any. Okay. Key. This is very poisonous seeds. Okay, aphrodisiac. It was used by those Ayurvedic people earlier. They knew how much they ওটাকে হয়তো আরো ডাইলিউট করে 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 একটা কিছু তৈরি করতো। ওকে, হয়তো একটা সিড কে ওটা আরো কিছু কম্পাউন্ড দিয়ে মিলিয়ে মিলিয়ে অনেক ডাইলিউট করে সেভাবে ব্যবহার করতো। সো ইটস ভেরি রেয়ার, নাওএডেজ ইট ইজ নট ইউজ। এখন ওই শিলাজিৎ পাওয়া যায়, এখন আর এই অ্যাব্রিনের দরকার হয়, এই সিডস এর দরকার হয় না। ঠিক আছে, all right, now we jump to marking nut. Marking nut নামেই বোঝা যাচ্ছে মার্কিং মানে we can mark with it, or it is also known as dhobi nut or semicarpus anacardium vilava or vela. হ্যাঁ, না না, ওটা ঘষতে হবে, একটু ঘষতে হবে। So you can see how it looks. So you have to, in identification, you have to write it down. Ki likhbe, it is heart shaped, hard black hard nut with an ashy gray stalk at the base, weighs about 1.6 to 3.6 grams. Okay, so identification, then comes botanical name. It is Semicarpus anacardium. Semicarpus anacardium. এগুলো কিন্তু লিখতে হবে এক্সামে, যেমন দেখাচ্ছে, তাহলে আবার কেটে কুটে করলে হয়ে যাবে। তারপরে কি লিখবে? টক্সিক প্রিন্সিপাল। টক্সিক প্রিন্সিপাল ইজ semicarpal, vilvanol, tannic acid and some other fatty acids. Okay, fatal dose and fatal period 5 to 10 grams on an average, 5 to 10 grams on an average, and fatal period is 12 to 24 hours. So it gives less time for survival. একদিনই মারা যাবে। Fatal period 12 to 24 hours. So dangerous, তাই তো? You don't give much time. So vegetable poison এর একটা বড় প্রবলেম কি? One very big problem in recent times also is that it is not very easily detectable. Okay, other poisons, যেটা মেটালিক হোক কি কিছু অন্য হোক, it can be detected, but vegetable poisons may not be detected. যদি গোটা গোটা সিড পেলাম কি কিছু পেলাম, ওকে দেন ফাইন। যদি না পাই ওরকম পেস্ট বানিয়ে কাউকে খাইয়ে দিলে, এইবার ওটাকে ফরেনসিক ওই এতেও পাওয়া যায় না। অলরাইট, সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি হার্ড টু ডিটেক্ট। এর যে অ্যাক্টিভ মেটাবলাইটস হোক কিংবা এর যে এগুলো, ইটস নট ভেরি ইজিলি ডিটেক্টেবল। বোঝা গেল? So medico-legal aspects, medico-legal aspects से की लिखबे? अच्छा, signs and symptoms से আসি আগে। When applied locally, as the name suggests, it's a irritant, it will cause itching, blistering, এগুলো সব লিখবে। তারপরে salivation হতে পারে, তারপরে skin lesion से it can resemble as artificial bruise. Okay, so there will be question,
how to differentiate between artificial bruise and real bruise. Extravasation of the blood plus এই যে এতে মার্কিং নাটের যে ব্লিস্টার্স গুলো হয় ওতে অ্যাক্রিড বলে এক রকমের টক্সিন পাওয়া যায় অ্যাক্রিড ঠিক আছে whereas in real bruise there won't be any and there won't be any blisters ঠিক আছে real bruise but এতে there will be even while marking মানে ওটা তো হাতে ধরে ঘষতে হবে so same blisters can be found on the fingers also okay বোঝা গেল হ্যাঁ artificial bruise আর normal bruise से एक question আসে how to differentiate between artificial bruise and real bruise মানে bruise ঠিক আছে ওটা টেবল আছে যে কোনো বইয়ে পেয়ে যাবে ভেসিকেশন নরমাল ব্রুজে তো থাকে না এতে আর্টিফিশিয়াল ব্রুজে ভেসিকেশন থাকতে পারে তারপরে if we analyze chemically we can find the substance then what do you call other features will also be there okay huh? Okay why is it named as dhobi nut so it is used by the washerman or to mark the clothes okay what they do is they use it as a chalk চকের মতন ওটা ব্যবহার করে মার্কিং করতে এটা অমুক জনের কাপড় ঠিক আছে লিখে দিল রামবাবু শ্যামবাবু then after washing and all it will gets removed and they can give it back all right when taken orally it will cause same burning pain in the mouth blister formation in the mouth তারপরে tongue and throat nausea হবে vomiting হবে এই সব নরমাল যেগুলো হয় fine and person dies due to shock last line গুলো suggests a shock well these are the medical legal aspects medical legal aspects এ judicious or commercial use যেটা তোমরা জানতে চাইছিলে যে why it is called as dhobi nut because used by the washerman okay to mark the means clothes then it is used in criminal use homicidal rare suicidal rare accidental when if it consumed by the children fine হ্যাঁ ওর সঙ্গে এটাও আছে অ্যাক্সিডেন্টালি কিভাবে হতে পারে চিলড্রেন খেলেও হতে পারে ওকে ট্রিটমেন্টটা বলছি it can be used as an abortifacient also same then juice এর যে জুসটা that it as it causes what you call vesication and scar formation and all so it can be used as vitriolage also vitriolage কিসে হয় সালফিউরিক অ্যাসিড দিয়ে হয় same if this juice মানে এর এই যে এক্সট্রাকশনটাকে যদি ফেসে ফেলে দেওয়া হয় then it will also cause disfiguration of the face okay so it can also cause vitriolage disfiguration of the face comes under grievous hurt তাই তো grievous hurt এ পড়ে to produce artificial bruise as earlier stated and there is earlier it was used in the treatment for syphilis and all okay so syphilis এ আগে যখন পার্টিকুলার মেডিসিন ছিল না সেই সময় আয়ুর্বেদিক এতে কিংবা হাকিমস এন্ড বৈদ্যাস used to use this portion to treat syphilitic patients nowadays it is not used okay and then you can use it was used as punishment in infidelity এইসব অনেক ক্ষেত্রে এটা হতো